সুটকেস মাথায়, মাদুর হাতে, হ্যারিকেন হাতে তমলুক কলেজে এসেছি, কারণ নরঘাটের ব্রিজ তখন তো হয়নি। কেউ যদি স্ট্রাগল করছে, বড় হতে চাইছে, দেখি আমি করি কি ওই ইনক্লুসিভ থটের জায়গা থেকে হাত বাড়িয়ে দিই, যে ও আমার কাছে আসবে তখন আমি সাহায্য করবো, তা না, আমি আগাম হাত বাড়ানোর চেষ্টা করি যাতে হারিয়ে না যায়। লোককে ভয় দেখানোটা কি করে কালচার? ক্রাইসিস। কলেজ ইউনিভার্সিটিতে তো এই ক্রাইসিসটাই একদম ডিপ রুটেড, অ্যানার্কিজমটাই ডিপ রুটেড হয়ে গেছে। অন্যরা যাতে ভালো থাকে সে ব্যাপারটাও একটু নজর দিন। আজকে আমরা এমন একজনের কাছে চলে এসেছি যিনি স্যার নামে কিন্তু বেশি পরিচিত। হ্যাঁ, তার নাম অবশ্যই একটা আছে এবং সেই নামেও তিনি ফেমাস, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে যদি গিয়ে বলা হয় যে এসএনপি স্যার এসেছেন বা এসএনপি স্যারের কাছে আজকে ক্লাস আছে, তাহলে কিন্তু তাদের আনন্দের মাত্রাটা কোথাও একটা দ্বিগুণ হয়ে যায়। সে কিন্তু সেটা কেন? কখনো মনে হয়েছে যে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক এমন হতে পারে যেটা বন্ধুত্বের মাত্রা পেরিয়ে যায়, কিংবা এমন কোনো সমাজ সেবক যার কাছে কোনো একটা অসুবিধা নিয়ে গিয়ে দাঁড়ালে সে এক চুটকিতে তার সমাধান করে দিতে পারে কিংবা সমাধানের রাস্তা বলে দিতে পারে। আজকে সেরকম একজনের কাছে আমরা চলে এসেছি এবং দেখে নি তার সাথে ঠিক কি কি কথা আজকে আমাদের হলো। আচ্ছা, তো তুমি বলো যে প্রথমে তোমাকে কি বলে আমরা ইন্ট্রোডিউস করবো, মানে তোমার এত ডেজিগনেশন, এত হোল্ড, তুমি যদি নিজেকে অডিয়েন্সের কাছে ইন্ট্রোডিউস করো কোন পরিচয়টা দেবে? আমার প্রাথমিক পরিচয়, আমি একজন সমাজকর্মী। এমন একটা সমাজের স্বপ্ন দেখি বা অন্যদের সাথে শেয়ার করি যে সমাজে সাধারণ মানুষ মর্যাদার সঙ্গে বাঁচার একটা জায়গা খুঁজে পাবে। আমার পেশাগত একটা পরিচয় আছে, আমি শিক্ষকতা করেছি দীর্ঘদিন, এখন অবসরপ্রাপ্ত। এটাও একটা পরিচয় হিসেবে ধরা যায়, কিন্তু আমি সবথেকে বেশি তৃপ্তি পাই নিজেকে এই সামাজিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় করতে। তুমি যদি একদম থার্ড পার্সন হয়ে তোমার নিজেকে দেখো, যে গ্রাম থেকে উঠে এসে শহরে এসে একটা ছেলে এত প্রতিষ্ঠিত, কেমন লাগে? আসলে এর দুটো ভাগ আছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা বিশ্বাস করবে না, আমি যখন কলেজের পাঠ্য পরীক্ষা দিতে এসেছি তখন ভার্চুয়ালি সুটকেস মাথায়, মাদুর হাতে, হ্যারিকেন হাতে তমলুক কলেজে এসেছি, কারণ নরঘাটের ব্রিজ তখন তো হয়নি। এখন তো তোমরা যাও এনজয় করতে করতে, দীঘা যখন যাও সবটা, কিন্তু এটা সত্যি সত্যি এখনকার ছেলেমেয়েরা বিশ্বাসই করবে না। আমি যখন পাঠ্যমান পরীক্ষা দিয়েছি সে সময়ও এই হ্যারিকেনই ছিল একমাত্র সম্বল আমাদের। ইনফ্যাক্ট আমি যে গ্রামে জন্মেছি সেখানে বহু পরে, বলা যায় প্রায় এই শতাব্দীর গোড়ার দিকে কারেন্ট এসেছে। আর আমরা যেখানে এখন থাকি পানিপারুল, মেদিনীপুরের আর একটা একটু বর্ধিষ্ণুগঞ্জ এলাকা, সেখানে বস্তুত আমার ছেলে জন্মানোর 1 বছর বাদে কারেন্ট এসেছে আমাদের বাড়িতে। মানে সেটা অনেকটাই পরে। আমার ছেলে জন্মেছে 90 সালে, বোধহয় 92 শেষের দিকে কারেন্ট আনতে পেরেছি আমরা। আমি এটা বললাম এই কারণে যে শুধু মাটির ঘরে বড় হয়েছি তা না, এ নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, আমরা একসাথেই বড় হয়েছি সবটা। কিন্তু মেদিনীপুরে এটা একটা কমন ফ্যাক্টর বলা যেতে পারে, একটা সাধারণ বৈশিষ্ট্য, বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের মতো তারা খুব স্ট্রাগল করে বড় হয়েছে। এটা এখন বলতে গেলে হ্যাঁ এইসব বলছে, আসলে এটা সত্যি সত্যি খুবই, মানে আমি কলকাতায় আসার পরেও যখন মাস্টার ডিগ্রি পড়তে কলকাতায় এলাম কাঠি কলেজে গ্র্যাজুয়েশন করার পর, কার্যত কপর্দক শূন্য। এখন কোথায় থাকবো? আমার বাবা যৌথ পরিবারের কর্তা, আমরা 5 ভাই 1 বোন, তখনও সেই অর্থে কেউ এস্টাবলিশড হয়নি। বাবার পেনশন তখন 300 টাকা বেশি ছিল না, 1981 সালে বাবা রিটায়ার করে গেছেন। আমাকে পড়ানোরটা যে ইচ্ছে ছিল না তা না, তিনি তো আমার শিক্ষক, কিন্তু সাধ্যগুলো ছিল না। আমি বলে বেরিয়ে এসেছিলাম আমি আমার পড়ানোর খরচ, আমি যা পড়ার খরচ আমি সব তুলব, এইটা।
দূরও তো চাই, থাকবো কোথায় কলকাতায়? সুবিনয় রায়ের গানের স্কুল ছিল গান্ধর্বী 5 নম্বর বিধান সরণি, এটা অনেকে পুরনোরা জানেন। ওই গানের স্কুলে যিনি কেয়ারটেকার ছিলেন তিনি মেদিনীপুরে আমার বাড়ির পাশে বাড়ি। তাকে সেই কার্যত হাত জোর করে অনুরোধ করি যে আমাকে শুধু থাকতে দিন, আর কিচ্ছু করতে হবে না। তো উনি প্রথমে ভয় পেয়েছিলেন যে ওকে বোধহয় সুবিনয় রায় তাড়িয়ে দেবেন, কিন্তু পরে সাহস করে, যেহেতু আমার বাবা শিক্ষক ছিলেন, তাদের বাড়ির ছেলেপুলেরাও পড়েছে বাবার কাছে, তিনি রাজি হলেন। কয়েকটা শর্ত দিলেন যে ওই প্রথম যে গানের ছাত্রটি বা ছাত্রীটি ঢুকবে তার আগে আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, আর রাত্রিবেলা শেষ ছাত্র বা ছাত্রীটি সারেগামা পাধানিসা করে বেরোনোর পর আমি ঢুকতে পারবো। তাতে ঝড় বৃষ্টি, একদম টটরে কালীবাড়ির উল্টো দিকে ওই গানের স্কুল, মানে ভার্চুয়ালি আমি ওটা হচ্ছে সব থেকে গভীর এলাকা সে সময়। আমি এটা বলছি 1981-82 কথা, 81 কথা, 82 কেন, ওই এত জলে দাঁড়িয়ে আমি তাকিয়ে আছি। ওনার একটা ইয়ে ছিল যে ওই শেষ ছাত্র বা ছাত্রীটি বেরোনোর পর লাইট নেভাবেন, তাহলে বুঝবো যে বেরিয়ে গেছে। আমি লক্ষ্য করবো, উনি বেরোলে আমি ঢুকবো। আমি গায়ের জল নিয়েও দাঁড়িয়ে আছি ওখানে। ওখান থেকে মাস 6 বাদে আমি যেখানে শিফটেড হলাম সেটা হচ্ছিল একটা অন্ধকার জায়গায়, বিদ্যাসাগর হোস্টেল, এখন যেটি কলেজ হয়েছে 17 বিধান সরণি। এখন দেখে তো বোঝা যাবে না, যা চকচক, তোমাদের মতো একটা স্মার্ট চেহারা নিয়েছে, কিন্তু তখন ছিল কি রীতিমতো ত্রাস ওই এলাকায়। গোটাটাই অন্ধকার, 4 তলা হোস্টেল। বৃষ্টি হলে বাইরে যা পড়ে ঘরের ভেতর পড়ে তার থেকে বেশি। প্রত্যেকটা ঘরের উপর পলিথিন লাগানো ছিল, এ ভাবা যাবে না এই দৃশ্য। ওখানে কাটিয়েছি আমি গোটা আমার পড়াশোনার জীবন কেটেছে ওইখানে, ওই অবস্থায়। আমার শরীর খারাপ হয়েছে, সব হয়েছে, কিন্তু ওই জেদটা ছিল যে আমি যদি না পারি ওই সময়ে ওইভাবে, একের পর এক টিউশন খুঁজে বেরিয়েছি, কারণ পড়ার খরচ তুলতে হবে, আমাকে মাইনে দিতে হবে। আমি বরানগরে এসেছি সে সময় টিউশন পড়াতে, আমার মনে আছে বোধহয় ইউনিভার্সাল নার্সারি, সেই সময় মালিকের বাড়ি ছিল টবিন রোডে, আমি সেখানে এসেছি পড়াতে। এগুলো খানিকটা ইতিহাস, আজকে তুমি বললে বলে বলছি। মেদিনীপুরে এটা কিন্তু আমি ব্যতিক্রম, এটা বললে ভুল হয়। আমি যেটা বলতে চাইছি, যদি জনে জনে ধরো, মেদিনীপুরে তো শিক্ষা দীক্ষার এটা খুবই বেশি, বিরাট বিরাট। তুমি কলকাতা, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় ছেড়ে দাও, তুমি কলকাতায় যদি একটা সমীক্ষা করো, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি এবং এই কলকাতার লাগোয়া এই কলেজগুলোতে তুমি শুধু যদি হাতে গুনতি দেখো মেদিনীপুরে জন্মগ্রহণ করেছেন এবং কতজন শিক্ষকতা করছেন, খুশি হবে জেনে এসেছেন ওইখান থেকে। এবং মোস্ট অফ দেম একটা স্ট্রাগল, এরা কেউ সোনার চামচ মুখে দিয়ে আসেননি, স্ট্রাগল করে এসেছেন। আই ওয়াজ ওয়ান অফ দেম। আমার গর্ব যে আমি এই স্ট্রাগলটায় আমি টিকে থাকতে পেরেছি, আমি দাঁড়াতে পেরেছি, যে কারণে আমার এখনো, আমি তো আজকে প্রায় প্রৌঢ়ত্বের জায়গায় এসেছি, কিন্তু আমার এই স্ট্রাগলটা এখন আমার চোখ খুঁজে বেড়ায়। কেউ যদি স্ট্রাগল করছে, বড় হতে চাইছে, দেখি আমি করি কি ওই ইনক্লুসিভ থটের জায়গা থেকে হাত বাড়িয়ে দিই, যে ও আমার কাছে আসবে তখন আমি সাহায্য করবো, তা না, আমি আগাম হাত বাড়ানোর চেষ্টা করি, যেহেতু হারিয়ে না যায়। তো মেদিনীপুর থেকে যখন বললে, তুমি যখন বলেই দিলে, তো মেদিনীপুর থেকে যারা আসে তাদের স্ট্রাগলটা আমরা শুনি কম, অথচ তাদেরকে নিয়ে মজা করতে, ট্রোল যেটা বলা হয় এখন, তাদেরকে নিয়ে প্রচুর করা হয়, মানে একটা টিপিক্যাল টার্ম আছে যেটা তাদেরকে খুব বলা হয়ে থাকে। তোমাকে কোনোদিন শুনতে হয়েছে এরকম? কোনো শুনতে হয়নি, বরং আমি অনেস্টলি বলছি, আমি তো কলকাতায় এসেছি এমকম পড়ার সময় 1981 সালে। আমি আমার বন্ধু বান্ধব যারা কলকাতা কলেজ, সেই সময় সাউথ সিটি, যারা সব বর্ধিষ্ণু কলেজগুলো থেকে পড়েছে, আমার কলেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। তখন কিন্তু এটা খেয়াল রাখবে তুমি, তখন কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু মেদিনীপুরেও, মানে আমি যে কাঁথি কলেজে পড়েছি এখন, যেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন, তখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হয়নি। আমিও কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলাম, কিন্তু কলেজের গ্রেডেশনে হেভেনের ডিফারেন্স ছিল। কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে ওই ধরনের কোনো ওই ঠাট্টা মস্করা এরকম পাইনি, বরং একটা সমীহ ছিল ওদের মধ্যে। ওরা জানতো যে এই ছেলেগুলো খেটে তৈরি হয়, ফলে একটা বোঝাপড়া ছিল যে আমি তোকে যেগুলো আমি জানি সাহায্য করবো, তুই আমাকে যেগুলো জানিস তুই সাহায্য করবি, এইটা। আর তারপরে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসার পর এত বেশি পরিচিতি নেটওয়ার্ক তৈরি হলো,
আমার একটা গর্ববোধ ছিল বরং যে আমি মেদিনীপুরের ছেলে এসে কলকাতা আমি এতটা একটা পরিচয় তৈরি করতে পেরেছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টারমশাইরা ভালোবাসেন আমাকে, ছাত্রছাত্রীরা অন্য স্ট্রিমের যারা ছাত্রছাত্রী তারাও আমাকে খুবই ভালোবাসে। কখনো আমাকে এই ধরনের কোনো তির্যক মন্তব্য শুনতে হয়নি কোনোভাবে। এই জায়গাটা আমাদের এটা নির্ভর করছে পার্সন কনসার্নের ওপর, ও কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে তার উপর। ও যদি খুব অসহায় হয় তাহলে অসহায় কেউ দেখলেই না কেউ হাতুড়ি ঠোকার চেষ্টা করে ওর মাথায়। এই জায়গাটা যদি না হয়, এমনিতে মণিভৌমিক বড় হয়েছেন মেদিনীপুর থেকে, এত বড় বিজ্ঞানী, কেউ কি সাহস করবে মানে এই সময়ের সব তাবড় বিজ্ঞানীকেও মণিভৌমিককে বলা যে আপনি মেদিনীপুর থেকে এসছেন, আপনি এ ধরনের ট্রোলের মুখোমুখি হতে পারছেন কিনা? কত বড় বড় তরুণ প্রহরাজ, ডক্টর তরুণ প্রহরাজ মেদিনীপুরের সন্তান, এত বড় হার্ট স্পেশালিস্ট। আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনার কেউ অন নাকি? কেউ নয়, শুধু একটাই, তিনি আমার জেলাতুতো ভাই বলা যায়। কারণ আমি তো জন্মেছি অবিভক্ত মেদিনীপুরে, আজকে যেটা 3টে জেলা। আমাদের জেলায় শিল্প সেই অর্থে ছিল না। এই হালে খড়গপুর ঝাড়গ্রামকে ঘিরে কিছু অল্প শিল্প হয়েছে, কিন্তু আমরা বড় হয়েছি মূলত চাষবাসের এলাকা থেকে। এর মধ্যে একটা গ্রামীণ সংস্কৃতির জায়গা ছিল যা আমার মনের মধ্যেও প্রবাহিত হয়েছে। এখনো আমি খুঁজে বেড়াইছি রুটটাকে। এই জায়গাটা খুব হাই ফাই এই শহরের সংস্কৃতি এই ছিল না, কিন্তু আমি যেটা তাগিদ ছিল, আমি এটা তো রপ্ত হব। শহরের যে সংস্কৃতি তথাকথিত, আমি রপ্ত হব। ফলে আমি এখানে আসার পর আমি নাট্যচর্চায় ঢুকলাম, আমি নীলাদ্রি শেখর বসু আবৃত্তি একাডেমিতে ছাত্র হলাম, অসুবিধা হয়নি কিছু। এবং এই যে নাট্যচর্চায় ঢুকলাম, দীর্ঘদিন কলকাতার একটা পেশাদার থিয়েটারে আমি অভিনয় করলাম। কখনো কেউ বলেনি এটা মেদিনীপুরের, কখনো বলেনি, অসুবিধা হয়নি কখনো। এটা নির্ভর করছে তুমি কিভাবে তুমি প্রেজেন্ট করবে। তুমি কলকাতার মেয়ে হয়েও যদি প্রেজেন্ট করো নিজেকে একদম খুব কি বলবো বোকা টাইপের, তখন দেখবে এমনি ট্রোলড হবে তুমি, ইরেসপেক্টিভ অফ ইউর ডিস্ট্রিক্ট অর সামথিং এলস। এটা স্টুডেন্ট টিচার প্রফেসর এই কথাগুলো যখন উঠলো, তাহলে বলি তোমার সাথে তোমার স্টুডেন্টদের সম্পর্ক খুব ভালো, এটা শুনেছি। মানে আমার তো পড়ার সুযোগ হয়নি, শুনেছি। তো এই যে টিচার স্টুডেন্টের সম্পর্কটা সবসময় এখন ভালো দেখা যায় না। অনেক সময় হয়তো কোনো টিচারের ওপর কারোর রাগ আছে, কিংবা টিচারের কোনো স্টুডেন্টের উপর রাগ আছে, যেভাবেই হোক না কেন ওই বন্ডিংটা ঠিক আসে না। তো তোমার সাথে এই যে বন্ডিংটা ছিল বা আছে, এটার কোনো টিপস বা ট্রিক্স? হ্যাঁ, এটা একটা ভালো জায়গা ধরেছো তুমি। আমার বাবা আমার শিক্ষক, শুধু শিক্ষক না, প্রধান শিক্ষক। এখন বাবাকে তো ভয় পেতাম, বুঝতেই পারছো, বাড়িতেই প্রধান শিক্ষক। মানে এখনকার সিসিটিভি ক্যামেরা, বাড়ির গার্জেন কিছু অন্যায় করলেই অবধারিত শাস্তির ভয়টা ছিল। এখন যে ছেলে মেয়েদের ভয়টা নেই না, আমরা এই ভয়ে বড় হয়েছি, বলে মানুষ আর খানিকটা জায়গা পেয়েছি। কিন্তু আমি একটা দিই, আমার রুটটা না বুঝলে আমি কিভাবে তৈরি হয়েছি সেটা বুঝতে পারবে না। আমাদের সময়ে একটি ছেলেকে আমাদের যিনি ইতিহাস পড়াতেন, আমি আর তিনি যেহেতু বেঁচে আছেন এখনো, তার নাম ধরছিলাম, খুবই বয়স হয়ে গেছে অনেকটাই, প্রায় 90 বছরের কাছাকাছি। আমার বয়স দেখে বুঝতে পারছো ওনার বয়স তো 90-এর কাছাকাছি হবে। উনি একটি ছেলে কান মুলেছিলেন, সেটা একটু জোরে মোলা হয়ে গেছিল, লাল হয়ে গেছিল কানটা, আমার ক্লাসেরই। তো তার বাবা একটু বাড়তি জমির মালিক, অন্য কিছু না, সেই অর্থে প্রভাবশালী মানুষ। তিনি এসছেন বিকেলের দিকে, আমাদের কাজ ছিল, আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমরা বসে থাকতাম। বাপির কাজ শেষ হলে বাপি শেষবেলার কিছু পড়ানো আমাদের স্কুলে বসেই পড়াতেন। শুধু আমাকে না, আমার বন্ধু বান্ধবদেরও, যাদের এগুলোকে রিমেডিয়াল কোচিং বলে আর কি, ওখানেই পড়াতেন। বলতেন যে তোমরা থেকে যাবে, আমি পড়িয়ে তারপরে ওদেরও নিয়ে যাবো, তোমরাও বাড়ি চলে যাবে। তো আমরা বসে আছি, ওর বাবা এসছেন আরো কিছু গ্রামের লোককে নিয়ে, মাতব্বর গোছে। আমরা আড়ি পাচ্ছি কি হয়েছে, বলছেন যে এরকম উনি করেছেন, এটা তো মানা যায় না, অন্যায়, আমার ছেলে হয়ে গেছে, কান লাল হয়ে গেছে, কান ছিঁড়ে যেতে পারত, ইত্যাদি সব। বাবার সবটা শুনলেন, বাবার সবটা শুনে বললেন হ্যাঁ অন্যায় করেছে, ঠিক করেনি। কিন্তু আমাদের স্কুলে তো এই সামান্য শাস্তিটুকু থাকবে না, এটাও বুঝতে পারছি না আমি, এটা বোধহয় মানা যাবে না। আমার মনে হচ্ছে আপনার ছেলেটি আমার স্কুলের জন্য যোগ্য না,
আমি আপনাকে অনুরোধ করবো আপনি এক কাজ করুন, অন্য কোনো স্কুল যেখানে ও আরো বেশি আদর পাবে, যত্ন পাবে, সেখানে নিয়ে চলে যান। এই আমাদের যিনি ছিলেন, প্রধান করণিক ছিলেন, তাকে ডেকে বলে, এই সুধাংশু, এই তুমি ওই ট্রান্সফার সার্টিফিকেটের ফাইলটা নিয়ে এসো তো, আর ওর ওই ছেলের এগুলো নিয়ে এসো, আমি এখনই টিসি দিয়ে দিচ্ছি। অনলি সাডেন আমরা দেখলাম ওই ভদ্রলোক ভার্চুয়ালি বাবার কাছে স্যারেন্ডার, শুধু না মানে কমপ্লিট স্যারেন্ডার। স্যার আমার ভুলে গেছে, স্যার আমার ভুলে গেছে, স্যার আমি আর কখনো বলবো না, স্যার আপনার শাস্তি দিন। ওই শাস্তিটার মধ্যে কোনো অনর্থ ঘটে যাওয়ার ব্যাপার ছিল না, ভালো কিছু হওয়ার জায়গা ছিল। এটাই গড়ে উঠেছিল টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। এবং তুমি শুনলে হাসবে, আমি কলেজেও ছেলে মেয়েদের চুল ধরে টানতাম, চক ছুড়ে বাঁধতাম। ওরা বলে, আমার ছেলে মেয়েরা এখনো বলে, আমার বাড়িতে আমার স্ত্রী বলতে নেই এসব করো না, বড় ওরা ওদের গায়ে দিয়ে মেরো না, চিন্তা করো না ওইসব কিছু হবে। এখন সময় তো ভাবেই যাবে না, এখন থানা পুলিশ কত কিছু হবে তার কিছু ইয়ত্তাই না। কিন্তু আমার যেটা মনে হয়েছিল, এই ওই 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 শিক্ষকের সন্তান হয়ে আমার যেটা মনে হয়েছিল, তুমি যদি সম্পর্ক তৈরি করতে পারো তাহলে তুমি প্রপার ওয়েতে তোমার কাজটা করতে পারবে। যেভাবে আমি কি করতাম, ক্যালকুলেটর আনুনি কেন, ধরো হাত পাতো, কোন জায়গাটা মারলে তোমার মনে থাকে রাত্রিবেলা, হাতে একটা স্কেল থাকতো, তুমি একটা হাসছো, ওরা কিন্তু ভয় পেত, হাতে মারলে লাগবে, স্যার পিঠে মারুন স্যার, এটা করলো তো, সবটা শুনলাম। কিন্তু আমি জানি আমার কলেজে এমন অনেক ছাত্রছাত্রী ছিল যাদের ক্যালকুলেটর কেনার পয়সা নেই। এখন এই জায়গাটা আমি যদি ভুলে শুধুমাত্র ওই শাস্তির জায়গাটাকেই রাখি তাহলে হবে না। পরে জিজ্ঞেস করতাম কেন নেই, কেন অনেকে সারেন্ডার করেছে। একজন বলছে, স্যার আমি কোন ক্রমে আপনার ক্লাস কোনোদিন মিস করবো না বলে আমি একটা ওষুধ দোকানে কাজ করি স্যার, আমাকে রোজ গালাগাল শুনতে হয়। আমি বলেছি আমি স্যারের ক্লাস করে আবার চলে আসবো, আমি স্যারের ক্লাস করবোই। স্যার আমি ক্যালকুলেটার কেনার জোগাড় করতে পারছি না, যা পয়সা সেটা বাড়িতে দিতে আমার শেষ হয়ে যায়। আমার কি তখন টাস্ক? আমার শিক্ষক হিসেবে প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটর কিনে দেওয়া। ওই শাসন করা তারই সাজে সোহাগ কলেজে আমি যদি আমার ছাত্রছাত্রীর সঙ্গে সেই সম্পর্কে জায়গাটা তৈরি করতে না পারি। আমি আমার বাবাকে দেখেছি রিমিডিয়াল কোচিং এর জায়গায় যেতে, আমি যদি রিমিডিয়াল কোচিংটাকে শিফট করে দিয়ে এক্সট্রা রেমুনারেটিভ টিউটোরিয়াল কোচিং এ, এই তোরা কিছু বুঝতে পারলি না, ওই বাড়িতে আসবি, মাসকাবারি টাকা দিবি, আমার কাছ থেকে শিখে নিবি, সম্পর্ক তৈরি হয় না। তখন ব্যবসায়ী আর মক্কেলের সম্পর্ক তৈরি হয়। ব্যবসায়ী আর তখন থাকে যে আমি তো তোমায় দিচ্ছি, তুমি আমায় দিতে বাধ্য, মানে দুদিক থেকে পাল্লে চলে যাবে এতে, ওই ক্রেতা সুরক্ষা আদালত, আমি টাকা দিয়েছি জিনিস পাইনি। আমি এই সম্পর্কে জায়গাগুলোকে ভয় পেতাম, এড়িয়ে চলতাম, বরং ভালোবাসতাম। আমি মাস্টার ডিগ্রিতে পড়িয়েছি, তো আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়িয়েছি এমকম। আমি আমার ছেলে মেয়েদের আপনি বলতাম। এটাও কিন্তু শেখা আমার ইউনিভার্সিটিরই দুই অতি প্রিয় শিক্ষকের কাছ থেকে, তারা আমাদের আপনি বলতেন। আমার প্রথম দিকে অস্বস্তি লাগতো, পরে মনে হতো আমাদের তৈরি করার জন্যই এই সম্বোধন ছিল। ফলে আমি যেই ক্লাসে ঢুকে বলতাম আপনি, এবং ওরা দেখতো যে আমি একটা মিনিটও নষ্ট করছি না, আমি ইভেন পার্সেন্টেজ দিয়ে নিচে উঠতাম। আমার যারা এমকম পাস করেছেন 1993 থেকে 2015 অবধি, তাদের কারোর সঙ্গে যদি তোমার দেখা হয়, এখনো তুই জিজ্ঞেস করলে বুঝবে যে ওরা করে থাকতো। আমি বলতাম তোমার যদি আগ্রহ না থাকে তোমার আমার ক্লাসে আসার দরকার নেই, কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। তাহলে তুমি এমন কোনো জায়গায় যেও না যেটা পুলিশ খুঁজে বেড়াচ্ছে এমন কোনো জায়গা, তাহলে আমি বিপদে পড়ে যাবো। তুমি তো বলবে স্যারের ক্লাসে ছিলাম, হাজিরা আছে, আর তুমি ওখানে অপকর্ম করছো, এটা করো না। কিন্তু তোমার যদি ভালো না লাগে আমার ক্লাস, তোমার আসার দরকার নেই। ক্লাস তো লোড হয়ে থাকতো পুরোপুরি। ওখানে এই যে আমি শুরু করতাম যে আপনাদের আজকে এইটা পড়াবো, অনেকেই নতুন প্রথম দিকে বলতো, যারা ওয়াকিবল তারা আর করতো না। প্রথম দিকে বলতো স্যার আপনি বলবেন না, স্যার তুমি বলুন। আমি তো না আপনি বলছি, এই কারণে দেখুন আপনারা আপনি শোনার জায়গায় এসেছেন। আমি চাই আপনারা এটা রিয়ালাইজ করুন যে আপনি শোনার জায়গায় এসেছেন। এটা রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আপনি এই রেসপেক্টটা পাচ্ছেন আমার কাছ থেকে, আপনি আমাকেও সেই রেসপেক্ট দেবেন, এবং এই মিউচুয়াল রেসপেক্টটা যদি মিউচুয়াল কোঅপারেশনের জায়গায় আসে, তাহলে আমি যে পারপাসে এসেছি আপনাদের কাছে, এই পারপাসটা সার্ভড হবে। আমি যেতে চাইছি আপনাদের কাছে আপনাদেরকে সাহায্য করা, এই নতুন বিষয়গুলো ধরিয়ে দেওয়া, যাতে কোথাও গিয়ে এক্সট্রা রেমুনারেটিভ কোনো টিউটোরিয়াল নোমে ঢুকতে না হয় অসহায়ভাবে।
কলেজ স্ট্রিট পাড়ায় সাজেশন খুঁজতে না হয় আপনাদের, আমি যেভাবে তৈরি করে দেবো তাতে আপনারা কনফিডেন্সটাকে বাড়াতে পারবেন যে আপনারা পারবেন, এতেই পারবেন। এবং আমি তোমাকে বলতে পারি যে আমি অধিকাংশ ক্ষেত্রে, যেটা তুমি খবর নিয়েছো, এই জায়গাটাতেই আমার মানে সাকসেসের এটা হচ্ছে না, রেট না, সাকসেসের রুটটা হচ্ছে এটা। এইভাবে আমি ভেবেছি এবং এটা আমার সম্ভব হয়েছে। আমি শিক্ষক পরিবারের সন্তান হয়েছি বলে। আমার মামা ছিলেন বিখ্যাত একজন শিক্ষক, যিনি শিক্ষকতার বিজ্ঞান নিয়ে বহু কাজ করেছেন। তার বই এখনো বিএডে এমএডে পড়ানো হয়। ইনফ্যাক্ট আমার ঠামাও পড়েছেন, তার বই পড়ে পাশ করেছেন, ডক্টর বিষ্ণুবাবু পান্ডা। আমার বাবার শিক্ষক, আমি বললাম, আমার দাদার শিক্ষক। ফলে এই যে শিক্ষকের ঘরের মধ্যে থাকা না আমার এটাকে মাইন্ডসেটটাকে তৈরি করতে সাহায্য করেছে। আমি এমন কিছু করবো না যাতে কোনো ছাত্রছাত্রী আমাকে ভিলেন ভাবে। আমি যখন ঘরের মধ্যে ঢুকবো, ও তার বাড়ির গার্জেনের সঙ্গে আমাকে মেলাবে, তার বাবা মার সঙ্গে আপনি মেলাবে যে আমি আরেকজন অভিভাবক খুঁজে পেয়েছি যিনি আমাকে কিছু সাহায্য করতে চাইছেন, আমি অ্যাকসেপ্ট করি। তাতে যদি আমাকে একটা স্কেলের বাড়ি খেতেও হয়, আমার একটু চুলের মুঠি ধরেও, সেটা অ্যাকচুয়ালি বাবা মার শাসনের মতোই, বাবা মার আদর, ভালোবাসা, এই জায়গাটা। এইটা এখন নষ্ট হয়ে গেছে। তার কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্রই লেখাপড়ার আবহটা নষ্ট হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে। স্কুল কলেজ যখন সিন্ডিকেটের আঁকড়া হয়ে দাঁড়ায় না, তখন এই সম্পর্কে শেকড় খোঁজাটা প্রায় হয়ে যায়, খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। এখন কোনো মাস্টার রিস্কই নেন না এই ধরনের রিলেশন তৈরি করা। এতে তোমাকে বলবো, এতে কিন্তু ওই শিক্ষকের কোনো ক্ষতি হচ্ছে না, তিনি তো তার চাকরি করছেন। আমরা অ্যাকচুয়ালি কখনো এটাকে চাকরি হিসেবে নিইনি। এটাই, আমি শিক্ষক পরিবারের সন্তান আমি বলে না, আমার মতো আমি যে উত্তরা কলেজে যখন ঢুকি তখন সব সমস্ত মহিরও শিক্ষক, তাদের কাছ থেকেও শিখেছি এই জিনিসটাই। কি অসম্ভব ভালো রিলেশন প্রত্যেকের সঙ্গে, একদম। ওরা ওইভাবেই, ছাত্রছাত্রীরাও মানত সেইভাবে। আমাদের কোএডুকেশন কলেজ, ছাত্রছাত্রীরাও মানত সেইভাবে। এবং এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এখন আমি কলেজে গেলে দেখি, আমার খুব কষ্ট লাগে, শিক্ষক মশাইরা ওই জাস্ট প্রত্যেকেই হয়ে গেছেন একদম যান্ত্রিক চাকরিজীবী। কারণ আমি তাদের দোষ দিই না, ওরা বাড়তি সম্পর্ক তৈরি করতে গেলে যা সব র্যাগিং এর মুখোমুখি হচ্ছেন, তা তারা কখনো স্বপ্নেও কল্পনা করেন না। এখনো তো সমাজে শিক্ষক পেশাটার একটা আলাদা মর্যাদার জায়গা আছে। সেই মর্যাদাটা এতটাই এই লাস্ট ডিকেডে আমি বলবো, এই গত 10-12 বছরে এতটাই নেমে গেছে, এতটাই। আর তারপরে তো এখন তো ফাঁকা খাতা দিয়েও শিক্ষক, ফলে কোনো শিক্ষককে বলতে হচ্ছে, ভাই বিশ্বাস করে আমি ওই সময় চাকরি পাইনি। আমাদের সময় এটা বলতে হয়, আমাদের সময় কোনো ছাত্র বা ছাত্রী শিক্ষকের দিকে তাকিয়ে এটা কখনো ভাবার সুযোগ পায়নি, আছে এই টুকে পাস করে এসে আমাদের পড়াচ্ছে না তো, এই ফাঁকা খাতা দিয়ে এসে আমাদের পড়াচ্ছে না তো, এই ভুলভাল পড়াচ্ছে না তো। এই জায়গাটা আমি 15 সালে, আমি 17 সালে চাকরি থেকে অবসর নিলাম। আমি 15 সালে বিশ্ববিদ্যালয় ছেড়েছি। আমি আমার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারো, আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসের আগের দিন রাত্রিবেলা অন্তত 1-1.5 শুধু আমি তৈরি হতাম নিজে, কতটা আরো নিখুঁতভাবে ছেলে মেয়েদের কাছে আমার বিষয়টাকে আমি উপস্থাপন করতে পারি, যাতে তারা সবটা ঠিক মতো নিতে পারে। সম্পর্ক তৈরি হওয়ার এটাই হচ্ছে জায়গা। ওরা জানে যে মানুষটা আমার বন্ধু, আর ভালো বন্ধু হতে না পারলে, বাবা, তবে তোমার বাবা যদি তোমার ভালো বন্ধু না হয়, তুমি শেয়ার করবে না ওর সাথে, ওই রিলেশনটা তৈরি হবে না। শুধুমাত্র ওই বায়োলজিক্যাল ফাদার এইটুকু বলার ঘোষণা ছাড়া তো অন্য কোনো রিলেশনের জায়গা তৈরি হবে না। বাবা মা যেমন এই শেয়ার করার মধ্যে দিয়ে বন্ধু হয়, ঠিক তেমনি শিক্ষকও সেই বন্ধুর জায়গাটা পেতে পারে যদি আবহ পারমিট করে। কলেজের গেটে যদি সিন্ডিকেট রাজ চলে, কলেজের মধ্যে যদি ভয়ের পরিবেশ তৈরি, এখন তো ভয়টাকেই কালচার বানিয়ে দিয়েছে। এমন একটা সময় এসেছি আমরা, ভয় আদৌ কালচার না, ভয় একটা সংকট, ক্রাইসিসকে আমরা কালচার বলে চালাই কি করে? সবাই বলছে থ্রেট কালচার, কালচার অন্য জিনিস। তুমি বড়কে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছ, ওটা হচ্ছে কালচার। আর তুমি বড়কে দেখেও মোবাইলে ঘাঁটছো, তুমি ভুল করে তার দিকে তাকাচ্ছ না যাতে চেয়ার ছেড়ে উঠতে না হয়, এটা হচ্ছে ক্রাইসিস। লোককে ভয় দেখানোটা কি করে কালচার হয়? এটা ক্রাইসিস। এখন কলেজ ইউনিভার্সিটিতে তো এই ক্রাইসিসটাই একদম ডিপ রুটেড, অ্যানার্কিজমটাই ডিপ রুটেড হয়ে গেছে।
কেউ কাউকে মানার জায়গায় নেই। না, সেখানে একজন শিক্ষক বিচ্ছিন্নভাবে যদি রিলেশন তৈরি করতে যায়, তাকেও কোনো না কোনোভাবে ভিক্টিম অফ দ্য সিচুয়েশন হতে হবে। ফলে কেউ রিস্ক নিচ্ছেন না। এটি ক্ষতি হয়ে যাচ্ছে এই জেনারেশনের স্টুডেন্টদের। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র এই জেনারেশনের স্টুডেন্টরা ভয়ঙ্কর রকম ডিপ্রাইভড হচ্ছে একটা ভালো টিচার স্টুডেন্ট রিলেশনশিপের জায়গা থেকে। ভালো, খুব ভালো, খুব মধুর, অনেক দিন বেঁচে থাকে এটা, শেষ বেলা অবধি। মানে তুমি যদি সেই ধরনের শিক্ষক পাও না, দেখবে অনেক বেশি বয়সের মানুষকে এখনো নানান অজুহাতে তার পুরনো কোনো শিক্ষকের ওই মাস্টারমশাইকে, এই যে মনে রাখাটা, রিলেশনশিপ তৈরি না হলে মনে রাখে। আমার গর্ব যে আমার ছেলেমেয়েরা এখন আমাকে মনে রাখছে। এই জায়গাটা দেখা হলে আমার প্রথম দিকের ছাত্র, আমার 1984 সালের শেষের দিকে আমি সুরেন্দ্রনাথ কলেজে আংশিক সময় শিক্ষকতা শুরু করেছি। 84 সালে সেই সময় যে ছাত্র, তাকে দেখলে তো এখন আমি তাকে কি সম্বোধন করবো, চুল পেকে গেছে, মাথা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ আমি স্যার আমি পড়েছি আপনার কাছে। যে রেকগনিশনটা, এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কি হতে পারে? নিশ্চয়ই। এগুলো কোনো আর্থিক প্রাপ্তি দিয়ে মাপা যায় না। এটাই। তুমি রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত? প্রত্যক্ষভাবে যুক্ত, মানে দুটোই। হ্যাঁ, কিন্তু আমি আগেই বলে নি, রাজনীতির সঙ্গে যুক্ত বলে অনেকে মনে করবেন যে আমি শিক্ষকতা পেশায় ফাঁকি দিয়েছি। না, মাত্র না। আমি যখন জনপ্রতিনিধি ছিলাম তখন আমি প্রথম গিয়ে স্পিকারকে বলেছি, স্যার আমি কিন্তু এর জন্য কলেজ থেকে বেতন পাচ্ছি আমি শিক্ষক হিসেবে, ফলে আমি ছাত্রছাত্রীদের ঠকাতে পারবো না। তো আমাকে স্পিকার হাসিম আব্দুল আলিম, অত্যন্ত রেসপেক্টেড, খুবই শ্রদ্ধেয় মানুষ, তিনি আমায় বলেছেন, কে তোমায় ঠকাতে বলেছেন ছাত্রছাত্রীদের? আমি বললাম, স্যার আমি সকালের দিকে আমি আসতে পারবো না, বিজ্ঞান সময়। বললো, আসবে না, তুমি যেটা করো, তুমি রুটিনটা অ্যাডজাস্ট করো, যাতে ছেলে মেয়েদের তুমি একটা অবধি পড়িয়ে এখান থেকে কতক্ষণ লাগে, তুমি তো ট্রেনে আসো। আমি বললাম, হ্যাঁ। তুমি তো খেয়া পেরিয়ে আসো। আমি বললাম, হ্যাঁ স্যার। তা তুমি খেয়া পেরিয়ে চলে আসবে, তুমি দেখবে আমাদের হাউসটা 1টার সময় বন্ধ হয়, আবার 2টোয় খোলে, তুমি 2:05 মধ্যে ঢুকে পড়বে, ওই পর্বে ডিসকাশনটায় পার্টিসিপেট করো। আমি তাই করতাম, আমি রুটিন অ্যাডজাস্ট করেছিলাম। আমাকে আমার কলেজের প্রিন্সিপাল, আমার স্যারেরা বলেছেন, আমরা কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে একটা আইন হয়েছিল, যে আইন অনুযায়ী আমি জনপ্রতিনিধি হলে আমি ছুটি পেতে পারি। আচ্ছা, কিন্তু আমি ওটা এনজয় করিনি। ওই এনজয় করলে আর ওই সম্পর্কটা আর হতো না। একদম। তাহলে আমি রাজনীতি প্রত্যক্ষভাবে করেছি, কিন্তু তাতে আমার পেশায় যাতে কোনো ক্ষতি নয়। যেই আমি কলেজের ভেতরে ঢুকে পড়তাম, আমি একজন শিক্ষক। আমার কাছে কোনো ছেলে মেয়ে, সে কোন বাড়ির, তার বাবা মা কি করেন, রং কি, এসব দেখার জায়গা ছিল না কোনোভাবে। হ্যাঁ, তো এখন কি মনে হয় যে রাজনীতির ময়দানে ইউথ জেনারেশন কম আসছে? ঠিক। ইউথ জেনারেশন বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। এটার পেছনেও আছে একটা রাজনীতি। এই রাজনীতিটাকে বলা হয় পলিটিক্স অফ ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণের রাজনীতি। একটা প্রচার চলে, আমি রাজনীতি করি না, আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব। অরাজনৈতিক বলে কিছু হয় না। তোমার ন্যায্য কিছু তুমি যখন চাইছো, তোমার বাড়িতে বা তোমার সমাজে বা তোমার দেশে, যার কাছেই চাও না কেন, এই চাওয়াটার মধ্যে যে জোর, যে তাগিদ, এটাই রাজনীতির ব্যাখ্যা। তার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না দিয়েও তুমি এই চাওয়ার জায়গাটা নিশ্চিত করতে পারো। ঠিক যেমনটা আরজি করের ব্যাপারে ন্যায় বিচার চেয়েছে তো মানুষ, নিশ্চয়ই কোন রকম ঝান্ডা ছাড়াই চেয়েছে। কিন্তু আমি মনে করি না এটা অরাজনৈতিক আন্দোলন ছিল, এটা ভেরি মাচ পলিটিক্যাল মুভমেন্ট। হ্যাঁ, পলিটিক্যাল মুভমেন্ট উইদাউট পার্টিকুলার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ব্যানার। এখন এই জায়গাটা আরো জোরদার করার জায়গা ছিল। অনেকে কনফিউজড হয়ে গেল, এটা বোধহয় ওর। এবং যারা এই আন্দোলনটাকে দুর্বল করতে চেয়েছে, তারা বারবার এটা কোনো না কোনো রঙে ঠেলে দিয়েছে। এটা তো সিপিএম এর আন্দোলন, এটা তো অমুকের আন্দোলন। এই যে ঠেলে দিয়েছে, ওদের ঠেলে দেওয়ার পেছনে মোটিভটা ছিল এই মূল আন্দোলনটাকে দুর্বল করা। যেটা এখন বুঝতে পারছেন মানুষ, যে এই আন্দোলনটাকে আবার ফিরিয়ে আনা, আগের মেজাজে ফিরিয়ে আনা খুব জরুরি। কারণ এতটাই অসম্ভবের জায়গায় চলে গেছে। কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে না। আবারও সরকারের মানুষজন, ওই সিন্ডিকেটের যারা কর্তা ব্যক্তি, তারা এই প্রমাণ লোপের জায়গায় চলে যাবে।
সমস্তটাই স্বীকৃত হয়ে যাবে। এই সন্দীপ ঘোষের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার অনুমতি সরকার দেবে না, কারণ শাসক দলের পেছনে যুক্ত আছে। এই যে আমি এই কথাগুলো বলছি, আচ্ছা আমি একজন প্রত্যক্ষ রাজনৈতিক ব্যক্তি না হয়ে একজন শিক্ষক হয়েও যদি বলতাম, আমার কথাটা কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য হিসেবে ব্যাখ্যা হতো, নাকি এটাই সঠিক কথা বলে ব্যাখ্যা? তুমি তোমার ন্যায় বিচার চাইছো, তুমি একটা সমাজ চাইছো যেখানে মর্যাদার সঙ্গে বসবাস করবার জায়গা পাবে। এটা যদি রাজনীতি হয়, এটাই রাজনীতি। এখন এই রাজনীতি যদি তুমি তার আদি ব্যাখ্যা ধরো, শব্দ ধরে ব্যাখ্যা করো রাজার নীতিকে রাজনীতি এইভাবে, সেখানে তো এই যে প্রজাদের মঙ্গল কামনায় রাজাদের দায়িত্ব কর্তব্যের জায়গাটা, শুধুমাত্র কর সংগ্রহ করা তাদের কাছ থেকে না, এই জায়গাটা প্রজাদের যে মঙ্গল কামনা, প্রজারা ঠিক মতো আছে কিনা, তারা তাদের ন্যূনতম জীবন ধারণের সাধনগুলো পাচ্ছে কিনা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, মাথার উপর একটা ছাদ, এই যে ন্যূনতম যে সাধনগুলো দরকার সেগুলো পাচ্ছে কিনা, এটা না পেলে যদি প্রজারা ফোঁস করে ওঠে, হ্যাঁ সেটা রাজনীতি, এটা বিরাজনীতি না। ওখানে পতাকা নেই বলে ওটা অরাজনৈতিক আন্দোলন। যারা এটাকে অরাজনৈতিক বলে বারবার চালানোর চেষ্টা করেন, তারাই সব থেকে কঠিন এবং সংকীর্ণ রাজনীতিটা করেন। তারা আসলে এই মূল ধারার রাজনৈতিক আন্দোলন, যা সমাজের মঙ্গলের কথা বলে, তাকে দুর্বল করতে চান। এইটাই মুশকিল হচ্ছে। আজকের ছেলে মেয়েরা এই সিচুয়েশনে ভিকটিম হয়ে যাচ্ছে। তারা যেহেতু অনেক বেশি ইকুইপড, তোমাদের বয়সে ছেলেমেয়েরা অনেক বেশি ইকুইপড। তোমার বয়সে আমি মোবাইল কি জিনিস তো বেরোয়নি, তখন টেলিভিশন ছিল, এই এত বড় কাঠের পর্দাওয়ালা, খোলা হতো নববধূর গুণ্ঠন খোলার মতো করে, সেখানে প্যাঁ প্যাঁ করে একটা আওয়াজ হতো, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হতো। আমার ছোটবেলায় রেডিওর জন্য লাইসেন্স নিতে হতো। তোমরা এখন শুনলে হাসবে, বাড়িতে রেডিও রাখার জন্য সরকারি আধিকারিকের কাছ থেকে লাইসেন্স নিতে হতো। আমার মনে আছে আমাদের বাড়িতে রেডিও ছিল, গোটা বাড়িতে অ্যান্টিনা ঝোলানো ছিল, তার জন্য তৎকালীন ব্লক আধিকারিকের কাছ থেকে লাইসেন্স ছিল আমাদের বাড়িতে। তখন কার বাড়িতে রেডিও আছে সেটা দেখা হতো, যে তারা একটু শিক্ষা দীক্ষায় একটু এগিয়ে থাকা, খবর শোনে, সংবাদ শোনে। এখন তো তা না, এখন তো এআই এর যুগ এসে গেছে। এই যে যুগটা এগিয়ে যাওয়া ছেলে মেয়েদের খানিকটা হলেও ভাবনা চিন্তার জায়গায় মানে লিমিটেড করে দিয়েছে। আমি ছোট করছি না, এমনটা না যে ওরা সার্চ করে অন্য কিছু পড়াশুনো করছে না, কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের সময়ে এই জানার জায়গাটার, দেখার জায়গাটার একটা ব্যাপকতা ছিল। এখন না মোবাইলের সময়টা এত বেশি যাচ্ছে, অজানাকে জানবার এবং অচেনাকে চেনবার। অপু দুর্গার ওই যে দৌড়ে গিয়ে কাশবনের ভেতর দিয়ে স্টিম ইঞ্জিনের ওই ধোঁয়াটা দেখা এবং আনন্দ পাওয়া, এইটা থেকে তোমাদের জেনারেশন বঞ্চিত এখন। হ্যাঁ, এই বঞ্চিত ইনোসেন্সটা হারিয়ে যাচ্ছে। এইটার জায়গাটাকে নিচ্ছে কিন্তু এই যারা পলিটিক্স করেন তারা এটা দিয়ে দিয়েছেন। এক, দুই, আজকের সময় পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় অংশ ভয়ঙ্কর রকম করাপ্টেড। ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এমন একটা পর্যায়ে গেছে, এমন একটা রুটে গেছে, এই ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। সেই ভয়টা কিন্তু অমূলক না। ওদের যে এমনটা না যে এদের একটা বড় অংশ সমাজের বেশিরভাগ মানুষ মর্যাদার সঙ্গে বাস করুন এমন ভাবনার থেকে নিজেরা নিজেদের ছড়িয়ে রাখছে, আমি বাঁচলেই বাপের নাম এমন বলছে, তা না। এরাও চায়, কিন্তু এটা চাইবার জন্য যখন পা বাড়াতে যায় দেখে প্রতি পায়ে পায়ে পাঁক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা কিন্তু তাদেরকে এই বিচ্ছিন্ন করছে। এই যে তুমি যেটা বলছো যে বিপদটা, ওরা সমকালীন রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে রাখছে। এমনটা না যে তারা খবর পাচ্ছে না, সবই তো আরো বেশি অ্যাডভান্স খবর পাচ্ছে, কিন্তু অ্যাডভান্স খবর পেলে যা করা উচিত, যেভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, সেই প্রতিক্রিয়া জানানোর ঝুঁকি নিচ্ছে না, পাছে ওকে আবার এই গোটা এই যে দুর্নীতির রাজনীতি ওকে ছোঁয়ে। কিন্তু এর মধ্যেও যে ভালো জিনিস নেওয়া যায়, খোঁজা যায়, এটা আমি বলবো এই জেনারেশনকে যে রিস্ক নেওয়া উচিত। এবং আমি খুব খুশি, আমি তো আমার লাইফে প্রথমেই আজিকর মুভমেন্ট দেখলাম, বেশিরভাগ কম বয়সী ছেলেমেয়েরা। আমি ওদের অনেককে চিনি না, তারা রেগুলার এই কোনো পলিটিক্যাল পার্টির মুভমেন্টে মিছিলে হাঁটে না। রাত 12টার সময় নতুন বিয়ে করেছে, সদ্য বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে নিয়ে হাঁটছে কোন তাগিদ থেকে? নিশ্চয়ই ন্যায় বিচার তো
আমি মনে করি, আমি সবটা হতাশ বলবো না, হতাশার জায়গা একটা, এই ধরনের জায়গা আমাদের শিখিয়েছে যদি পরিস্থিতি উপযোগী হয় তাহলে এই কম বয়সী ছেলে মেয়েদেরও এই মুভমেন্টে যোগ করা যায়। ওরা বুঝবে যে আদতে রাজনীতিটা খারাপ না, যারা রাজনীতিটাকে খারাপ করেছেন অপরাধী তারা, এর দায় রাজনীতির বর্তায় না। তো এই যে যখন কথা এলো যে হাতে মোবাইল, সবাই সবকিছু জেনে যাচ্ছে এবং আগাম জেনে যাচ্ছে, মানে আগে যেমন হতো যে খবরের একটা কিছু টেলিকাস্ট হলো আমরা তারপরে গিয়ে জানতে পারলাম, এটা তার আগে জেনে যাচ্ছে। তো তুমি এরকম সোশ্যাল মিডিয়া আছো বা সোশ্যাল মিডিয়া ফলো করো? খুব কঠিন প্রশ্ন। আমি সত্যি কথা বলছি, এটা নিয়ে তুমি হেসে ফেলবে কিন্তু কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় আমি নিরক্ষর বলবো না, নবস্বাক্ষর, জানো যারা সদ্য স্বাক্ষর জ্ঞান পেয়েছে ঠিক সেই রকম আমি ওই নবস্বাক্ষর। আমি মেরে কেটে এখন অব্দি ওই হোয়াটসঅ্যাপটা রপ্ত করতে পেরেছি, তাও তাগিদ থেকে, কারণ আমার পুত্র যেহেতু বাইরে থাকে ওর সঙ্গে যোগাযোগ করার জন্য ওটাই একমাত্র জায়গা। আগে একবার স্কাইপি বলে একটা কিছু শিখিয়ে দিয়েছিল, আমি সেটা এখন ভুলেও গেছি কিভাবে করতে হবে, যেটা শিখেছিল সেটা ভুলে গেছি, কারণ হোয়াটসঅ্যাপেই এখন কল হয়। ফলে হোয়াটসঅ্যাপটাকে আমি খুব ভালোভাবে আমার লেখাপড়ার জায়গাগুলো ভুলে এটা শিখে রেখেছি ছেলের সঙ্গে যোগাযোগ করবো বলে। কিন্তু আর বাকি ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টুইটার এক্স, এইগুলো আমি একদম কিচ্ছু জানি না, নাথিং, একদম কমপ্লিট নিরক্ষর এই ব্যাপারে। এবং এর জন্য অনেকে বলেন, আমাকে বিরক্ত হন অনেকে, কেন আপনি ফেসবুকে নেই, অমুক তমুক। আমার মনে হয়েছে যে আমি যোগ্য নই এই ব্যাপারে। আর আমি যেটুকু জানবার চেষ্টা করি, আমি সত্যি কথা বলছি, আমি ডেস্কটপে বসে গুগল সার্চ করে আমি জানার চেষ্টা করি। এখন বইও পড়ি, আমার একটা খুব সমৃদ্ধ লাইব্রেরি আছে আমার নিজের এবং আমার স্ত্রীর কালেকশানে। সেই লাইব্রেরি আমাদের যখন প্রয়োজন হয় আমরা এই বই পড়ি। একটা সময় আমার বাড়িতে কাজ করতেন যে ভদ্রমহিলা, তিনি একাধিক বাড়িতে বলেছেন যে ও বাড়ির দাদা আর বৌদি কোনোদিন বই চাপা পড়ে মারা যায়, এতটাই। তখন এই ওপরে এইগুলো সব বই ঠাসা ছিল, এখন একটু নিচে আর একটু জায়গা পিছিয়ে বলে বইগুলোকে আলাদা করতে পেরেছি। আমরা বইয়ের মধ্যে ডুবে থাকি, ভালো থাকি। ও আমার মনে হয় ওই সময়টা ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে ডুবে থাকার থেকে এই বইগুলোতে ডুবে থাকা একটা অন্য জগৎ দেয় আমাকে। আমি অতি যে কটা দিন বাঁচবো ওইভাবেই বাঁচবো, আর নতুন করে ফেসবুক ইউনিভার্সিটির ছাত্র হতে চাইছি না। তোমার তো এমনিও প্রচুর কাজ থাকে, মানে এই আমার এই আসতে তোমার সাথে ইন্টারভিউ এর ব্যাপারটা করতে প্রচুর সময় পেতে কষ্ট করতে হয়েছে, তুমি ব্যস্ত তো থাকো। আমি বললাম আমি একজন সক্রিয় সমাজকর্মী। একদম একদম একদম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার যদি ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স করার ব্যাপারটা কিভাবে সামলাও? মানে এখন অনেকেই আছে এগুলো চাপের। সত্যি প্রথম স্বীকার করতে হবে যে আমি যার সাথে ঘর করি বা যিনি আমাকে স্বীকৃতি দিয়েছেন লাইফ পার্টনার হিসেবে, একা তো আমার না, আমরা দুজনই দুজনকে স্বীকৃতি দিয়েছি। এখন তিনিও এই ঘরানার মানুষ, তার পরিবার এই ঘরানার, 70-এর দশকে তার পরিবারের মানুষ, তার মা অত্যাচারিত হয়েছেন, তার বাড়ির মানুষগুলোর অত্যাচার, তার মানুষগুলোর উপর অত্যাচারও দেখেছে চোখের সামনে। আর ইউনিভার্সিটিতে যখন ওর সঙ্গে আমার তখন আমি দেখি আমার থেকেও অনেক বেশি এই বামপন্থী আন্দোলনে ম্যাচিওর, অনেক বেশি। এখন আমি বরং খুশি হয়েছিলাম যে একই নৌকোর এক যাত্রীকে খুঁজে পেয়েছি, এক সুরে গান গাওয়া যাবে। এখন এইটা আমার একটা বাড়তি সুবিধে, কিন্তু এই সুবিধেকে কাজে রেখে আমি অনেক অত্যাচার করেছি, অনেক অত্যাচার করেছি। একটা দুটো নমুনা মানে যা হয় কিছু আনতে বলেছে, আমি এত পরপর মিটিং করেছি যে ভুলে গেছি। এখন ভুলে গিয়ে এমনি একটা সময় তো স্বৈরাচারী শাসকের অত্যাচারে আমাদের পার্টি নেতাদের আত্মগোপনে যেতে হয়েছে। আমি তখন বাড়িতে ঢুকতে গিয়ে ভাবতাম কোথায় লুকোবো, কারণ যেটা আনতে বলেছিল সেটা খুব জরুরি, বাড়িতে যেটা লাগবে সেদিন আমি বেমালুম ভুলে গেছি। একটা সময় অবধি এর জন্য তিরস্কারও জুটেছে, কিন্তু এখন বয়স কনসিডারেশনে আর কিছু বলে না, বুঝি যে আমি ভুলে যাওয়াটা আমার প্রায় রাইট হয়ে গেছে সেটা। কিন্তু চেষ্টা করি যতদূর সম্ভব মোবাইলে লিখে নিয়ে, আমি বলি যে মোবাইলে লিখে দাও কোনটা আনতে হবে সেটা নিয়ে আসি। ব্যালেন্স আমার করার জন্য বাড়তি কষ্ট করতে হয় না, যেহেতু ওই যে বললাম যে মানুষটির সঙ্গে আমি ঘর করি। এখন তো ছেলের বউ বাইরে থাকে, আমরা বুড়ো বুড়ি থাকি, বুড়ো বুড়ি এক নৌকোর যাত্রী। ফলে ভাবনা এটা যেহেতু এক, টিউনিংটা যেহেতু এক,
আমাদের মধ্যে আলোচনা হয় সেটা নিয়ে, কোনটা আরো ভালো করতে পারি, এই আন্দোলন আরো আগামী দিনে কত সমৃদ্ধ হতে পারে, কিভাবে হতে পারে, সেই আলোচনা হয়। অন্য কোনো জায়গা নেই। ফলে ওর একটা তাগিদ আছে আমি যাতে সময় প্রোগ্রামে পৌঁছতে পারি। এইটা ও মানে এটা আমরা না অনেক সময় খেয়াল করি না। বাড়ির মানুষটার যে পরিশ্রম, আমি তো চারদিকে হাততালি ঘুরিয়ে বেড়াচ্ছি, কোথাও বক্তৃতা দিচ্ছি, কোথাও মিটিং কন্ডাক্ট করছি, হ্যাঁ স্যার খুব ভালো, সুবিধা খুব ভালো, কিন্তু এই এত কিছু ভালোর যদি ক্রেডিট নিতে হয়, আমি একদম অনেস্টলি আই এম টেলিং ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এর একটা বড় ক্রেডিট আমার বাড়ির মানুষটি, যিনি আমাকে ঠিক সময়ে এই সমস্ত কিছু যোগান দিয়ে আমার রসদ তৈরি করে দিচ্ছেন। একটা সময় আমি যখন ছাত্র আন্দোলনে ব্যস্ত ছিলাম, তখন ও আমার পড়ার নোট পর্যন্ত তৈরি করে দিয়েছে। এটা স্বীকার করতেই যাবে, আজকে তুমি জিজ্ঞেস করছো বলে বলছি। পড়ার নোট পর্যন্ত জানতো যে আমি ওই সময়টা জোগাড় করতে পারবো না। ও অন্য স্ট্রিমের সংস্কৃতি পড়াশুনো করেছে, কিন্তু কমার্সের বই আমি বলে দিতাম লাইব্রেরিতে, এই বই এই পাতা থেকে এই পাতা এই নোটটা তুমি ঢুকে আনো। ও ঠুকে এনে আমাকে দিয়ে দিত, আমার ওটা রাত্রিবেলা পড়ার জায়গা হতো। আমি জানতাম যে আমি নোট পেয়ে যাবো, আমার আর দুশ্চিন্তা নেই বাবু, আমি এটা পেয়ে যাবো। এখন এরপরে তো আর ব্যালেন্স করতে অসুবিধা হয়, এটা দীর্ঘদিনের বোঝাপড়ার ব্যালেন্স, অসুবিধা হয় না। আচ্ছা, তোমার লেখা তো আমরা কাগজে পড়ি এখন, কিন্তু সেই সব লেখাগুলোই ওই একটু রাজনৈতিক বা অর্থনৈতিক এই সমস্ত, তোমার অন্য কখনো কিছু লিখতে ইচ্ছা করে না? রাজনীতির অর্থনীতির বাইরেও কিছু লেখা লিখেছি। আমার এই যে স্ট্রাগল করে বড় হওয়া, ছোটবেলার দুষ্টুমি, ওগুলো আমার ছেলের জোড়াজুড়িতে কিছু লিখেছি। সেটা তো বই আছে, বইটার টাইটেলই হচ্ছে দিনগুলি মোর সোনার খাঁচায়। তো সেই রকম বই আমরা এখন কেন পাই না? এই লেখাটা এখন হচ্ছে না, তার কারণ আমি এতটাই চাপে, আজকেই তুমি আসার আগে আমি লেখায় বসছি, যেটা হচ্ছে সমকালীন এই যে অভয়াকাণ্ডের যে লেটেস্ট ডেভেলপমেন্ট, যেভাবে গোটা ব্যাপারটা গোটা হয়ে চলে যাচ্ছে, একটা মেয়ের ন্যায় বিচার, তার বাবা মা এইভাবে অসহায়ভাবে কান্নাকাটি করছেন যে এরপরে আমরা বোধহয় আর বিশ্বাস রাখতে পারবো না। এটা নিয়ে আমার মনে হয়েছে যে এই লেটেস্ট ডেভেলপমেন্টের কিছু এরিয়া যেগুলো এখনো আলোচনায় আসছে না, সেগুলো তুলে ধরা উচিত। এখন তুমি বলতে পারো যে এইগুলোতে তুমি মন দেওয়ার কারণে অন্য জায়গাগুলো নজর আসছে না, কিন্তু আমার যে এই জায়গাগুলো ইচ্ছে হয় না তা না। যখন তাগিদ তৈরি হয়, আমাদের জেলায় একটা বিদ্যাসাগরের 200 বর্ষ নিয়ে একটা বই বেরোলো, এখন সেখানে ওরা বলেছিল একটা লেখা লিখতে, আমি অনেক ভেবে দেখলাম কি লেখা যায়, তারপরে হঠাৎ মনে পড়লো যে এই বিধবা বিবাহ নিয়ে বঙ্কিমচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগরের একটা অসম্ভব ভালো তর্ক হয়েছিল সে সময়, যা বঙ্গদর্শন পত্রিকা বেরিয়েছিল পরের পর। বঙ্গদর্শন পত্রিকা তো খুঁজে পাওয়া খুব মুশকিল। তো আমি আমার এক আত্মীয় প্রয়াত হয়েছে কম বয়সে, আমার ভাইপো, আমার বড়দের ছেলে, তাকে আমি বললাম হ্যাঁ রে এই পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে না, আমি কাকু তোমায় পাঠিয়ে দিচ্ছি। ও ফটাফট পাঠিয়ে দিল, ওখান থেকে চর্চা করলাম, একটা বড় প্রবন্ধ তৈরি করলাম। এ ধরনের লেখালেখি বা এই দিনগুলি মোর সোনার খাঁচার মতো লেখালেখি, এটা একটা সময় তাগিদ ছিল। একটা সময় মজার ছড়া লিখতাম, প্রচুর ছড়া লিখতাম, এবং সেই ছড়া বেরোতো বিভিন্ন পত্রপত্রিকায়, নানান মজার ছড়া, কিন্তু এখন সেসব উবে গেছে বলতে পারো। এটা তুমি বকুনি দিতেই পারো আমাকে, ইউ হ্যাভ দ্যাট রাইট, কারণ এখন আমি এই অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা দীক্ষার এই সংকট, এগুলো নিয়েই আমি মূলত জড়িয়ে গেছি। তার বাইরে অন্য ধারার লেখা হচ্ছে না। এটা অনেকেই বলেন যে তুমি যেভাবে গদ্য লেখো, তুমি অন্য বিষয়গুলো ধরার চেষ্টা করো, সুযোগ হচ্ছে না। খানিকটা ফাঁকিবাজির জায়গাও হয়ে গেছে বয়সের কারণে। এখন পড়াশুনো করে লেখার জায়গাটা খানিকটা ফাঁকিবাজির জায়গায় এসে গেছে, সত্যি কথা স্বীকার করছে। এই সব কিছু ছেড়ে কখনো মনে হয় যে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানে কোথাও চলে যাই বা এমন কিছু করি যেটা এখনো তোমার করা হয়ে ওঠেনি? আমার করা হয়ে ওঠেনি অনেকগুলো জায়গা। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আমার দেখা হয়নি আমার দেশ, আমার দুনিয়া। আমার এটা একটা খুব ইচ্ছে। আমার না পায়তলা একটা তিল আছে। আমাকে ছোটবেলায় বাড়িতে, আমি যে বাড়িতে বড় হয়েছি, তারা তো ওই সব কুষ্টি বানাতো সব, আমি এসব মানি না, একদম মানি না, একদম 100% সংস্কার মুক্ত মানুষ। কিন্তু ওই কথাগুলো আমার মনে আছে। যিনি বানাতেন তিনি আমার বাবাকে বলেছিলেন যে ও বড় হয়ে খুব ঘুরে বেড়াবে। হচ্ছে কই ঘুরছি তো মিটিং ফিটিং নিয়ে বিভিন্ন জায়গায়, ঘোরা তো হচ্ছে, ওই ঘোরা তো ঘোরা না, দেখা হচ্ছে না, দেখার জায়গা তৈরি হচ্ছে না, চোখ তৈরি হচ্ছে না।
কত জায়গা আমার রাজ্যে, আমার জেলায়, মেদিনীপুরে এখন অনেক জায়গা আছে যেখানে যাইনি। আমার হুগলি জেলায় আমি এতদিন বাস করলাম, সেই 86 সাল থেকে হুগলি জেলায় আমাদের সব ভালো ভালো জায়গাগুলো এখন দেখা হয়নি, আমার এখনো দেখা হয়নি। এখন এগুলো অপরাধ এক ধরনের, এগুলো দেখা অনেক সময় মনটাকে তৈরি করে, ভালো রাখে মনটাকে দেখার। আমার দেশ, আমার রাজ্য, আমার এটা আমার একটা খুব কষ্টের জায়গা, হয়নি, এটা করা যায়নি। দ্বিতীয় যেটা আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় যে এই সামাজিক আন্দোলনে যার সঙ্গে যুক্ত আছি তার কিছু অ্যাপ্লাইড এরিয়া, অর্থাৎ এখন তো লেখাপড়া হচ্ছে না এটা বলে আমি চিৎকার করছি, বিকল্প শিক্ষার জায়গা কিছু তৈরি করা যায় কিনা, বিকল্প স্বাস্থ্যের জায়গা কিছু তৈরি করা যায় কিনা, যেখানে প্রকৃত অর্থে আমি যে মানুষগুলোকে বলবো, কোভিডের সময় দেখেছে যে সরকারি ব্যবস্থা নেই, ভলেন্টিয়ার যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, ওষুধ নিয়ে, এই যে বিকল্প ব্যবস্থাটা কোভিডের সময় হলো, তারপর ধারাবাহিকভাবে তো মানুষগুলো ক্রাইসিসের মধ্যে আছে। তাহলে আমি বিকল্প স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কোনো জায়গায় যদি যুক্ত হতে পারি, আমি ওটাকেও সামাজিক আন্দোলন মনে করি। আমি বিকল্প শিক্ষা পরিষেবা দেওয়ার কোনো জায়গায় যদি যুক্ত হতে পারি, একদম বাড়তি সুবিধা, আমি তো নিজে শিক্ষক ছিলাম, আমি বললেই তো একদম রূপে নেবে, হ্যাঁ স্যার আসুন। আমাকে বরং কষ্ট করতে হবে, কারণ অনেকদিন গ্যাপ হয়ে গেল, আমি 17 সালে ছেড়েছি, ভুলে গেছি কিছু জায়গা। প্রাইমারি সেকেন্ডারি লেভেলে কিছু বিষয় পড়াতে অসুবিধা নেই, সেটাতেও আমাকে তৈরি হতে হবে। নতুন নতুন জায়গা আমার সব জানি বলে গেলে হবে না, আমাকে তৈরি হয়ে যেতে হবে। এই জায়গাগুলোতে যেতে পারলে হয়তো আমি খানিকটা বাড়তি পেতাম, তৃপ্তি পেতাম, হয়তো হবেও। আমার বয়স এখন, আমি রানিং নাও 65-64 ক্রস করে গেছি। আর কতদিন আর আমি এইভাবে মিছিল মিটিং এ করে বেড়াতে পারবো, দৌড়ে বেড়াতে পারবো না। আমাকে বিকল্প এই ধরনের সামাজিক আন্দোলনের এই জায়গাগুলো খুঁজতেই হবে, যেখানে আমি ঢুকে থেকে আমি তৃপ্তি পাবো। আর একই সাথে সময় বের করতে হবে দেখা দুনিয়াটাকে, অচেনাকে চিনিবার, অজানাকে জানিবার আনন্দে ঘুরে বেড়ানো, আমার এই পার্টনারটিকে নিয়ে, একা না, দুজনে মিলে। এটা আমাদের একটা বলতে পারো যে অতৃপ্তির জায়গা আছে এখনো এটা। তবে আমি একটু বলতে পারি, যতদিন দম থাকবে, আমার যে আইডিওলজিক্যাল কমিটমেন্ট, যা আমি বিশ্বাস করেছি, যে বিশ্বাস করে আমি প্রত্যক্ষ রাজনীতির অংশীদার, একজন কর্মী রাজনৈতিক আন্দোলনে, ওইখান থেকে আমি বিদায় নেব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেই জায়গায় থাকবো। হয়তো ওই যে বললাম কাজের ধারাটা অন্যরকম হবে, কিন্তু আমি ওই জায়গা থেকে আমি মনে করি যে বিপ্লবী রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত, ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তা 100% সঠিক। তার প্রয়োগের ক্ষেত্রে বাধা হচ্ছে নানাভাবে, সেটা হবে স্বাভাবিক। এই রাস্তা খুব মসৃণ রাস্তা না, বিভিন্ন সময় ধাক্কা খেতে হচ্ছে। এই মুহূর্তে আমরা বিধানসভায় শূন্য, সবাই বলে শূন্য শূন্য, কিন্তু যখন বিপদে পড়ে না আমাদেরই খোঁজে। এই যে বিপদে পড়লে আমাদেরই খোঁজে, বিধানসভায় শূন্য, আমি আমাদের খোঁজাটা, এই পজিটিভটাকে নিয়ে বেঁচে থাকা এবং এই আন্দোলনে নিজেকে আরো বেশি বেশি করে জড়িয়ে রাখা, তাগিদ করি। এটাই ইন্সপিরেশন আমার। ফলে আমি এইটা কথা দিতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জায়গায় কোনো ব্যতিক্রম হবে না। এই আন্দোলন, এই লড়াইয়ের মধ্যেই আমি থাকবো। এবং আমার বিশ্বাস যে ডেজ উইল কাম, পরিস্থিতি আরো খানিকটা আমাদের মানুষের কাছে পৌঁছানোর জায়গা দিলে সেখানে আমরা আরো ভালোভাবে লড়াই আন্দোলনের জায়গায় দিতে পারবো। এটা পারবো, আমার বিশ্বাস আছে। তখন দেখবে যে তোমাদের বয়সে আরো ছেলে মেয়ে আসছে, এবং এটাকে তারা কোনো ধান্দায় আসছে এটা ভাবলে ভুল হবে। এই সময় তো অনেক ইয়াং ছেলে মেয়ে আসছে, সৃজনকে চেনো তোমরা, প্রতিকূলকে চেনো, মীনাক্ষীকে চেনো, দীপশিকাকে চেনো, এই যে সব নামগুলো শোনো। এরা কোনো কিছু পাওয়ার জন্য এখন এই আন্দোলনের মধ্যে নেই। এরা কিন্তু বস্তুত আমাদের কাছে আরেকটা ইন্সপিরেশনের জায়গা, যে এই গ্রুপের ছেলে মেয়েরা এখন একদম সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে। আমরাও চাইছি ওরা আমাদের সামনে থাক, আমরা পেছন থেকেও তো ভরসা ঝোলাই, ওরা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিক। এবং এইটা দেখতে দেখতে যেন বিদায় নিতে পারি এই জায়গাটা, এটাই আমাদের ইচ্ছের জায়গা। আচ্ছা, তো এই যে বলে ঘুরতে ভালোবাসো, তো অনেক জায়গায় ঘুরতে গেছো, এর মধ্যেও লুকিয়ে চুরিয়ে খানিকটা লুকিয়ে চুরিয়ে এই কাজের ব্যস্ততার মধ্যেও পারমিশন নিয়েছি। আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, ছুটি নিলে অনুমতি নিতে হয়। আমি ছুটি নিলাম বলে বেরিয়ে যাওয়া যায় না, আগে বলতে আমি যাবো, অনুমতি নিতে হয়।
এবং আমি এই নিয়মগুলো মেনে চলি এখনো পর্যন্ত, যত বয়সী হোক না কেন। এখন তাতেও ঘুরেছি, চেষ্টা করেছি জায়গা যাওয়ার। আমি জনপ্রতিনিধি থাকাকালীন একাধিক প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছিল, বাংলাদেশে গেছি একাধিকবার, আবার নাটক করতেও বাংলাদেশে গেছি, নাটকের দল নিয়ে। আমি বললাম আমি একটা থিয়েটারে ছিলাম, 2 বার ওখানে গেছি নাটক করতে, ভালো লেগেছে। আজকের বাংলাদেশের সঙ্গে মেলানো যাবে না। আমি বিধানসভার প্রতিনিধি হিসেবে প্যারিসে গিয়েছিলাম, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি করতে, ভারতের প্রতিনিধিত্ব করেছি ওখানে, সেই সুযোগ হয়েছিল, ওই সুযোগে বেরিয়েছিলাম, যেটুকু পেয়েছিলাম খুঁজলো। কিন্তু এমনি বেড়ানোটা আমার খানিকটা হয়েছে। আমি আমাদের রাজ্যের উত্তর দিকটা অনেকটাই দেখা, সিকিম প্রায় অনেকটাই আমরা ঘুরে নিয়েছি। অন্যান্য জায়গা ঘুরিনি তা না, আরো কিছু ওই ধরনের নির্দিষ্ট জায়গা, শান্তিনিকেতন, বহরমপুর, ওইগুলো আমি ঠিক এইটা পছন্দ করি না। আমার বেড়ানোর ইচ্ছে কেমন জানো তো, ধরো বহরমপুরে নামলাম এক লোটা কম্বল নিয়ে, কোথাও একটা থাকলাম, প্রতিদিন জিজ্ঞেস করবো এখানে কাছাকাছি ভালো দেখার জায়গা কোথায় কি আছে, পুরো জায়গাটা ওই জায়গায় ওই গ্রামের মধ্যে যাবো, তার ইতিহাস জানবো এবং নিজেকে সমৃদ্ধ করব, এবং সেই ইতিহাসের উপাদান থেকে যদি কিছু নিজে লেখালেখির জন্য কিছু পাই সে সংগ্রহ করে আনবো। এইটা হচ্ছে আমার বেড়ানোর প্রকৃতি, অন্য কিছু না। এখন এই ধরনের বেড়ানোগুলো হচ্ছে এইটা অনেকটা, তাও এবারে এই শেষ কদিন আগে পুজোর সময় খানিকটা নিজেরা কাস্টমাইজ করে বেড়ালাম আমরা। ওই বাধা তোরা সকালবেলা উঠে গাড়িতে উপরে চড় না, আমার যেখানে পছন্দ হয় সেখানে রাত্রিবেলা থেকে যাবো। আমি কলেজে যে কলেজে কাজ করতাম সেখানে কেমিস্ট্রিয়া অধ্যাপক ছিল, যেমন মজার মানুষ, তারা টিকিট কাটতেন একটা জায়গায়, গিয়ে দেখলেন তিনি সিলিপাল ফরেস্টে যাবেন বলে টিকিট কাটছেন, গিয়ে দেখলেন ফরেস্ট বন্ধ, ফিরে আসেননি। তিনি ওই যশোপুরে যেখান থেকে পারমিশন নিতে হয় সেখানে বাস স্ট্যান্ডে বসে তিনি যে বাসটা ফাঁকা তাতেই স্ত্রীকে নিয়ে উঠে পড়েছেন। মানে কোথায় যাবে, কোথায় যাবে না, জিজ্ঞেস করছে কোথায় যাবে, বলছে আমি তো আপনারা যেখানে যাবেন, বলছি আমরা তো এতে একটা মানে লৌহ আকরিকের এলাকা যেখানে কিচ্ছু নেই, হোটেল ফোটেল নেই, কিচ্ছু নেই। বলছি আপনারা দুজন বলে আমরা বেড়াতে এসেছিলাম, ফিলিপাল ফরেস্ট বন্ধ, আমরা আপনার বাস ফাঁকা পেয়েছি। আমি ঠিক এই মনের ইয়ে নিয়ে বেড়াতে চাইছি। যদি অসুবিধা আছে, সবটা বাড়ির মানুষটাকে নিয়ে সব জায়গায় এইভাবে অ্যাডজাস্ট করা মুশকিল, সবটা ঠিকঠাক না থাকলে আবার বকুনি খাওয়ার সম্ভাবনা আছে, সেটা একটু মাথায় রাখতে হয়। কিন্তু তাও এই ধরনের ওগুলো বলতে নেই, ওগুলো ফ্যামিলি সিক্রেসি ফাঁস করতে। এই যে বলছো যে যখন বললেই তুমি, তাহলে আসি যে প্রফেশন যদি আমরা বলি, রাজনীতি কি একটা প্রফেশন হতে পারে? কারণ তুমি বলে যে কোথাও ঘুরতে গেলে ছুটি নিতে হয়, এটা সাধারণত আমরা স্কুল কলেজ বা কাজের জায়গায় বেশি ছুটি। এখানে হচ্ছে রাজনীতি অ্যাকচুয়ালি যারা পেশাদার রাজনীতিক আমাদের পার্টিতে আছেন তাদেরকে সর্বক্ষণের কর্মী বলা হয়। তারা অ্যাকচুয়ালি ইংরেজিতে বলে হোল টাইমার, তাদেরকে বলা হয় পেশাদার বিপ্লবী। প্রফেশন কথাটা বললে বলে বলছি, তাদেরকে বলা হয়, আমি জানি না অন্য কোনো রাজনৈতিক দলে এই ব্যাপারটা আছে কিনা, আমি জানি যে আরএসএস তো অনেক, আরএসএস এর আইডিওলজির সঙ্গে আমার একদম ডায়াগোনালি অপোজিট, আমি বিশ্বাস করি না, ওটা ঘৃণার রাজনীতি ছড়ায় ওরা। কিন্তু ওদের এই আরএসএস সংগঠনেও এই ধরনের ইয়ে আছে, এই ধরনের কি বলবো পেশাদার সম্প্রচারক তৈরি করার একটা জায়গা ওদের আছে, আমি শুনেছি, আমার খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। আমাদের পার্টিতে পেশাদার বিপ্লবী আছে, আমি কিন্তু পেশাদার বিপ্লবী না, কিন্তু আমি একজন পার্টি কর্মী। আমাদের পার্টির বোঝাপড়াটাই হচ্ছে তুমি যদি পার্টি কর্মী হও তাহলে তোমাকে পার্টির শৃঙ্খলা মেনে চলতে হবে। শুধু পার্টিতে এসে তোমার অধিকার দেখাবে, আমার এই অধিকার, আমার দায়বোধ কিছু থাকলো না, এটা হবে না। ওটা হচ্ছে সিম্পলি শৃঙ্খলার জায়গা থেকে। আমি না মানলে কি হবে, ওরা কেমন গদ্দার নিয়ে নেবে নাকি, কষ্ট পাবে। 1, 2, আমি যে বয়সে এসেছি আমাকে দেখে যে নতুন কর্মীরা আসছে তারা বলবে যে ওই তো উনি তো মানেন না, ওই যে চলে গেছেন উনি বেড়াতে সিকিম, উনি তো পার্টির অনুমতি নেননি, আমি কেন অনুমতি নিতে যাবো। এটা খানিকটা বলতে পারো বোঝাপড়া পেশা। আর এখন পেশা কথাটা না বলতে গিয়ে ভয় লাগে, অনেকে রাজনীতিটাকে পেশা হিসাবে নিয়েছেন উপার্জনের জায়গাটাকে নিশ্চিত করার জন্য।
যে কারণে তোমাদের বয়সী ছেলেমেয়েরা রাজনীতি থেকে ডিস্টেন্স তৈরি করছে, যে ওটা তো মানে একদম তোমাদের ভাষায় বলছি করে খাওয়ার জায়গা। রাজনীতি অ্যাকচুয়ালি করে খাওয়ার জায়গা না, রাজনীতি সংখ্যাগরিষ্ঠ মানুষের মর্যাদার সঙ্গে বাঁচার নির্দিষ্ট করার একটা জায়গা তৈরি করার একটা লড়াই। এখন সেটাকে এইভাবে এসে গেছে, এটা আমাদের দেশের এই মাল্টিপার্টি ডেমোক্রেসি অ্যাবিউজ করার চরমতম জায়গায় হয়ে গেছে। এখন যে কেউ চাইলে একটা রাজনৈতিক দল খুলে পেতে পারে কটা মানুষকে নিয়ে, তাহলে স্পন্সরার পেয়ে যাবে, ইলেকট্রাল বন্ডের টাকাও পেয়ে যাবে, নানান ভাবে কাউকে ডিস্টার্ব করার জন্য 500টা ভোট কাটলেও হেরে যাবে, অর্থাৎ তুমি দাঁড়িয়ে যাও। এটাকে এই যে রাজনৈতিক পেশা, আমরা সেই পেশাটাকে ঘৃণা করি। এটা আমি যে কারণে ওই রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া, এটা আমি বলতে পারবো খানিকটা নেশা হিসেবে আমি নিয়েছি। এটা আমার ভালো লাগার জায়গা, আমার মতাদর্শে মেলে আমি দীর্ঘ প্রায় 40 বছরের বেশি সময় ধরে সেই মিলকরণের জায়গাটা আরো শক্ত করতে পেরেছি। বলতে পারো সেই নেশাটা আরো জোরদার হয়েছে। চা কফির নেশার মতো আমার কাছে আমার এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে নেশা। পেশা বললে ওই বিপদ হবে, কেউ খুঁজবে যে কত আয় হয়, এরপরেই আমি যে বলবো পেশা, তুমি জিজ্ঞেস করবে কেমন আয় হয়। আবার আমাদের পার্টিতে তো উল্টো, আমাদের পার্টিতে যারা ঢোকেন তাদেরকে আয় হওয়ার জায়গা নেই, ওই পেশাদার বিপ্লবীদের একটা তাদের সম্মানিক দেওয়া হয়, ওএস বলে যেটাকে। কিন্তু আমাদের বেশিরভাগ যারা আমরা কর্মী, পার্টি কর্মী, আমাদেরকে টাকা দিতে হয়, যেটাকে লেভি বলে। এটা নিয়ে অনেকে ঠাট্টা করে যে অন্য পার্টি করলে তো টাকা পেতাম, আমি এই পার্টিতে করে তো আমাকে টাকা দিতে হয়। কিন্তু তার সত্ত্বেও করছে এই ছেলে মেয়েগুলো, তাদের আয়ের অংশ দিয়েও করছে, পার্টি করছে। পার্টি চলেও এই আয়ের অংশ দিয়ে, আমাদের কোনো কর্পোরেট স্পন্সরশিপ নেই, সিপিআইএম এর কোনো কর্পোরেট স্পন্সরশিপ নেই। এটা হচ্ছে আমাদের গর্বের জায়গা। আমাদের পার্টি চলে আমাদের পার্টি কর্মীদের এই লেভির টাকায়। অনেকক্ষণ ধরে অনেক সিরিয়াস কথা বলেছে, তুমি বলো যে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ দেখো? হ্যাঁ দেখি। লাস্ট কি দেখলে, কোনটা ভালো লাগলো? ভালো ওয়েব সিরিজ দেখেছি, পারলে দেখে নাও, খুব ভালো। হীরামন্ডি একদম শেষ দেখেছি। তার আগেও দেখলাম কয়েকটা, ওই মির্জাপুর ফার্স্ট পার্ট আগে দেখেছিলাম, সেকেন্ড পার্ট দেখলাম, অসম্ভব ভালো। কিন্তু এটা যত টানবে না, এরপরে কোনো ভাবে এরা আবার বোধহয় ছিঁড়ে যাবে একটা সময়। কোনো একটা জায়গায় স্টপ করা উচিত, তাহলে না একটা ভালো লাগার জায়গা থাকে। বেশি কচলালে ভালো লাগে না। মির্জাপুর সেকেন্ড পার্টটা আমার দেখে মনে হলো জোর করে বেশ খানিকটা টেনেছে, গরুকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে টেনে এনেছে, এটা আমার মনে হয় কোথাও একটা থামা দরকার, তাহলে ভালো লাগার রেসটা থাকে। মহারানী দেখেছি, হোমা করেছিল অভিনয়, অসম্ভব ভালো, ওটা খুবই ভালো ওয়েব সিরিজ। হলে গিয়ে সিনেমা দেখা হয়নি, এই আমার এই পেশার বাধা। আর একটা তোমার আগে গরিব সিনেমা ছিল, আমার মনে আছে হারানোর সুর এসছে, পুরোনো সিনেমা নতুন করে এসছে উত্তম সুচিত্রার। আমি দেখতে গেছি, রেয়ার স্টলে বসেছি ওপরে, আমি বসার পর দেখলাম আশেপাশে অনেকগুলো ফাঁকা হয়ে গেল, দুয়ে করে বেরিয়ে যাচ্ছে। ওই অন্ধকারের মধ্যে দেখেছে স্যার এসছে, সংসার বাড়ি গেছে। আমার কাছে, আমি দোতলা গঙ্গার কাছে বুঝতে পারি না, আমার বাড়ির কাছে এত ভালো গঙ্গার ঘাট, বুঝতে পারিনি। এখানে আমি সন্ধ্যাবেলা গিয়ে বসা মানে আশেপাশে জায়গাগুলো ফাঁকা হয়ে যাওয়া। আমি ওদের উপর অত্যাচার করি কি করে? আমাকে তো এই এথিক্স গুলো মেনে চলতে হবে, ফলে আমি এর বাইরে যেতে পারি না। এটা একটু মুশকিল। হলে গিয়ে সিনেমা দেখাটা, হ্যাঁ একটা সময় দেখতাম, ফিল্ম ফেস্টিভ্যালটা যখন একটু নিয়মের মধ্যে ছিল, তারপরে তো যেমন চলছে তুমিও জানো আমিও জানি, এখন ফিল্ম ফেস্টিভ্যালে ডেলিগেট হওয়ার সুযোগও হয় না, আমি খুঁজিও না। কিন্তু একটা সময় কিন্তু নিয়মিত আমি ডেলিগেট প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর ভালো ভালো সিনেমা দেখেছি। আর আগে তাও হলে যাওয়ার ব্যাপার ছিল যখন ছোট ছিল, একটা ভালো সিনেমা দেখাতে নিয়ে যেতাম। এখন আর হয় না। এখন বাড়িতে এই লাস্ট লাপাতা লেডিস দেখলাম, অসম্ভব। আমিরের স্ত্রী করেছেন কিরণ, খুবই ভালো সিনেমা। আমি বাড়ির মানুষটিকে বললাম দেখো, ভালো লাগবে, খুব ভালো লাগে। পরে শুনলাম অস্কার নমিনেশন হয়েছে। ওটা এই ধরনের মাঝে মধ্যে যখন খবর পাই, আমার ছেলেও ওখান থেকে বলে যে দেখে নাও, এটা ভালো করেছে, ওগুলো দেখে নি। এখন তো অ্যাভেলেবল, এখন নেটফ্লিক্স, প্রাইম, আমার সবকটা আছে। ফলে ওইটা আমি এখন ভেবেছি যে এরপরে আমি
ওই টেলিভিশনে এগুলো নাকি একটা স্মার্ট টিভি কিছু হয়, এখন পর্যন্ত এটা রপ্ত হয়নি। আমি মনে হয়েছে এই টিভিটা খারাপ হলে একটা স্মার্ট টিভি কিনবো, যাতে এই সিনেমাগুলো একটু বড় পর্দায় দেখতে পারি। কারণ আমাকে ওই ঘুরিয়ে ল্যান্ডস্কেপ করে কত কায়দা করে দেখতে হয়, সাউন্ড কানে লাগিয়ে। তার থেকে টিভিতে একটু ভালো, যখন মন ভালো থাকবে, কাজ একটু কম থাকবে, ফাঁকি মারতে পারবো, পার্টি চাপ দেবে না বেশি, তখন আমি বসে একটু ভালো সিনেমা দেখবো। তবে আমি খুব মোটা দাগে কিছু বেশিক্ষণ দেখতে পারি না, এটা বলতে পারি আমি, যে কারণে আমার দীর্ঘদিন ওই টালিগঞ্জের সিনেমা দেখা হয়নি, আমি অনেককে চিনিও না। তোমরা তোমাদের সব পছন্দের নায়ক নায়িকার নাম যদি বলো আমি বলতেও পারবো না, কারণ ওদের কোনো অভিনয় দেখিও নি, দীর্ঘদিন দেখিনি। আমার লাস্ট মনে আছে আমি টালিগঞ্জে তৈরি হওয়া লাস্ট সিনেমা দেখেছি, ওই লালন ফকিরকে নিয়ে তৈরি গৌতম বসু, প্রসেনজিৎ অভিনয় করেছিলেন, অসম্ভব ভালো। মানে আমি ভাবি মানুষটাকে কি পরিমাণে অ্যাবিউজ করা হয়েছে, কি সব রোলে দিয়ে দেওয়া হয়েছে, উত্তর পাড়ার নেতা, দক্ষিণ পাড়ার নেতা, সব পড়ে টরে কি সব পড়া হয়েছে। কত ভালো ভালো পরায়ণ বাবু আছেন, খরাজ বন্দ্যোপাধ্যায় আছেন, খরাজ মুখোপাধ্যায় আছেন, সুভাষিস আছেন মুখোপাধ্যায়, কি সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন এখন এখানে। এখনকার মধ্যে কাউকে চেনো না, মানে পছন্দ পছন্দ আমি দেখিনি, তার পছন্দ পছন্দের জায়গাটা আমি কি করে, আমাকে তুই সরাসরি জিজ্ঞেস কর দেবের কোন ছবি, হাত তুলে দিতে হবে, আমি দেখিনি। আক্ষরিক করতে দেখিনি, আমার অপরাধ হলে অপরাধ দেখার সুযোগ হয়নি এখন। ইনফ্যাক্ট আমি খুব এইসব ব্যাপারে চুইছি, এইটা বলতে পারো, খুবই আমি বাছাই করে দেখি একদম। আমি শুনেছি ও না সরাসরি খুব সরি দেবের একটি ছবি দেখলাম, অত্যন্ত ভালো লাগলো, সেটিও আমি পরামর্শ পেলাম একাধিকজনের কাছ থেকে, যে সিনেমাটা দেখো, বোধহয় প্রজাপতি, মিঠুন চক্রবর্তী। আমি দেখলাম, আমার ভালো লাগলো, একটা অন্য ধারায় তৈরি এই জায়গাটা। আর আমি সৌমিত্রের ভীষণ ভক্ত, ফলে সৌমিত্রের কোনো সিনেমা হলে আমি সে সময় মিস করতাম না, যেভাবেই হোক দেখে নেওয়ার চেষ্টা করতাম। আমি ভীষণ ভক্ত ছিলাম সৌমিত্রের, অপর্ণা সেনের ভক্ত ছিলাম, ফলে এগুলো দেখতাম আমি, যেভাবেই হোক এখানে ম্যানেজ করে নিতাম। আর ছোটবেলায় তো নেশা ছিল, আমি আমার অঙ্ক পরীক্ষার আগের দিন, মানে গ্র্যাজুয়েশন অঙ্ক পরীক্ষার আগের দিন মন খারাপ দেবো, পড়তে ভালো লাগছে না, চলে গেছি সিনেমা দেখতে, লুকিয়ে, বাড়িতে লুকিয়ে চলে গেছি সিনেমা দেখতে। সেসব ছিল, সেগুলো ওই পার চুকে গেছে, এখন আর হয় না। তুমি মিলিটারি ট্রেনিং নিয়েছিলে, ও কে বললো? বিশাল বড় রিসার্চ টিম, তারা খবর এনেছে। আমি আসলে জুনিয়র এনসিসি করেছি, সিনিয়র এনসিসি করেছি, কলেজেও, কাতি কলেজেও আমি এনসিসি করেছি। এবং এনসিসি করা মানে ওই শুধু ক্যাডার ছিলাম না, একদম মাতব্বর ছিলাম এনসিসির। তো সেই সুবাদে তো অনেক ক্যাম্প করতাম আমরা, অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প হতো, এটিসিতে ছিলই সে সময়। আমার সেই সময় চেহারাটা ভালো ছিল, আরও ভালো ছিল, ভালো ব্যায়াম করতে পারতাম, এই করতে পারতাম। আমি সরাসরি ওই পরীক্ষার মধ্যে দিয়ে আর্মি অ্যাটাচমেন্টের ট্রেনিং ক্যাম্পে সিলেক্টেড হই, এবং পানাগড়ে শেখালাই রেজিমেন্টে আমি ওই ক্যাম্প করেছিলাম। মোটামুটি ক্যাম্পের আগে বাবা তো আদর করে ছেড়েছিলেন, কারণ বাবাও এক্স মিলিটারি ম্যান, কিন্তু ক্যাম্পের পর বাবাই আমায় চিনতে পারেননি, এতটাই চেহারা কমে গেছিল, এতটাই বদলে গেছিল, সব মিলিয়ে ফিচার টোটালটা বদলে গেছিল, টোটালটা। সে অন্য জগৎ, একটা অন্য অভিজ্ঞতা। ওরা বলেছিল যে, ওরাই বলেছিলেন সেই সময় যারা শিখ রেজিমেন্টের ওই অফিসাররা বলেছিলেন, আগে আনা হয় তো ইহা আফসার বানকে আও, জওয়ান বানকে মাথাও। কেন বলেছিলেন আমি জানি না, তাদের অভিজ্ঞতা থেকে বলেছিলেন বোধ হয়। ওই মাসাধিক কাল ওই যে ট্রেনিং আর্মিতে থাকা, সেটা একটা অন্য অভিজ্ঞতা। সমস্ত হেন কোনো অস্ত্র নেই যেটা চালানো শেখাননি আমাদেরকে ওরা, সবই আরসিএল গান পর্যন্ত, মানে কামান পর্যন্ত চালানো শিখেছি আমরা সেখানে। এবং সেই সমস্ত ওই প্রহারে নানা পাটেকারের ওই যে দৃশ্যগুলো আছে, সেগুলো ছিল আমাদের রেগুলার, ওই আর টপকানো সমস্ত কিছু, সব কাদার ভেতর দিয়ে সব ছিল। প্রতিদিন সকালবেলা প্রথম থেকে তো কষ্ট হতো, কেঁদে ফেলতাম প্রথম 7 দিন। তারপরে ব্যাপারটা ছিল খুবই এনজয় করা। সারা রাত ওই ইয়েতে ওয়াচ টাওয়ারে পাহারা দেওয়া, এবং সে লক্ষ্য করছে ওরা উঠে, মানে উঠেছে বুঝতেই পারিনি, অত উঁচু ওয়াচ টাওয়ারে উঠে দেখছে আমি ঘুমিয়ে পড়েছি কিনা। ঘুমিয়ে পড়লে মারবে, এক খোঁচা দিয়ে তুলবে ওখানে, যেমন করে ওরা আর্মিদের ক্ষেত্রে করে। আমাদের ক্ষেত্রে কোনো রেহাই ছিল না, কলেজের ছাত্র বলে রেহাই ছিল না, একদম ট্রু সেন্স।
ওখান থেকে আমার ডাইরেক্ট আর্মিতে চলে যাওয়ার সুযোগ ছিল। রিয়েল ট্রেনিং যাকে বলে। আমি যেহেতু বিএসসি সার্টিফিকেট দুটো পাস করেছিলাম, আমি ওইটার ভিত্তিতে আর্মিতে চলে যেতে পারতাম। কিন্তু একটা কথা বারবার আমার কানে বাজতো, যেটা ক্যাম্প ফায়ারের দিন বলেছিলেন ওখানকার যিনি আমাদের যিনি অফিসার ছিলেন ইমিডিয়েট, তিনি বলেছিলেন अगर आना है आर्मी में तो अफसर बन के आओ, जवान बन के मत आओ यहाँ, जवान बन के मत आओ यहाँ। কিন্তু আমার পরে মনে হচ্ছে জওয়ানরাও তো কম স্যাক্রিফাইস করছে না, জওয়ানরা। আমি ওইটা আমার তখন সত্য বলে মনে হয়েছিল যে যদি অফিসার হিসেবে আসতে পারি তাহলে তো আরো কিছু ট্রেনিং লাগবে, আরো পরীক্ষা দিতে হবে, যদি কখনো সুযোগ হবে। শেয়ার হয়নি, তার মধ্যেই আমি শিক্ষকতায় ঢুকে গেছি। কলেজ থেকে বেরিয়ে ইউনিভার্সিটি থেকে সরাসরি শিক্ষকতা। তো মিলিটারি ট্রেনিং তো হলো, এবার মিলিটারি ট্রেনিং যাওয়ার আগে কোনো প্রিপারেশন ছিল যে হ্যাঁ যাচ্ছি? ও আমি আরেকটা ট্রেনিং এর সুযোগ পেয়ে গেছিলাম, সেটা খুব রেয়ার। ওই তোমরা দেখেছো ওই রিপাবলিক ডে প্যারেডে উপর থেকে জানতে সব, ওখানে এনসিসির ছেলেমেয়েরাও থাকে প্রতি বছর, ওটা সারা ভারত থেকে বাছাই হয়। তা আমি যে 60 ব্যাটালিয়নে ছিলাম কাঁথি কলেজে, সেটা পুরো ওই অবিভক্ত মেদিনীপুর জোন। তো অবিভক্ত মেদিনীপুর জোনের পরীক্ষা হবে, আমাকে আমার যিনি এনসিসি কমান্ডার আমাদের স্যার, তিনি বললেন যে প্রস্তুতি নে, তোর শরীরের যা ফিটনেস তুই পাবি। তাই আমি বললাম ঠিক আছে, প্রস্তুতি নিচ্ছি। তো একদিন স্যারের বাড়িতে গিয়ে বললাম কী প্রস্তুতি নেবো? বলে তা তো জানি না, কিন্তু প্যারা ট্রেনিং তো ওরা ওই জিজ্ঞেস করে যে ভয় পাচ্ছ কিনা তুমি। বললো মানে? বললো ওই ধর কলেজে ছাদে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবি ঝাঁপ দাও। আমাদের কাঁথি কলেজের ছাদ মানে পুরোনো বাড়ি, এখনকার মতো না, 22-25 ফুট ওপরে ছাদ, সেখান থেকে ঝাঁপ দাও। আমি বললাম এই মরেছে। বলে তুই ভয় পাচ্ছিস? আমি বললাম ভয় পাচ্ছি না, এরকম হুট করে বললে আমি ঝাঁপাবো কি করে? বললো তার জন্যই তো বললাম প্র্যাকটিস কর। আমি তো আমার স্কুল জীবনে কেটেছি বোর্ডিংয়ে, কলেজ জীবনে মেসে, ইউনিভার্সিটি জীবন তো শুনলে অন্ধকার বিদ্যাসাগর হোস্টেলে। তো আমি ওই যে মেসে থাকতাম কলেজ জীবনে, সেখানে বন্ধু ছিলেন, তিনি এখন প্রিন্সিপাল, তার নাম ধরছি না, একটা কলেজের, এই সামনের বছর রিটায়ার করবেন তিনি। তো তাকে বললাম যে দেখ একটা কাজ করতে হবে আমাদের। কি? আমি বললাম ওদের পুকুর ঘাট ছিল, পাকা পুকুর ঘাট, তো ওখানেই স্নান করতে যেতাম। যে আর ওই সিঁড়ি দিয়ে নেমে স্নান করতে যাবো না। বলছি মানে স্নান করবি না? বললাম স্নান করবো, ছাদ থেকে ঝাঁপ দেবো। ভেবেছিস ওই দোতলা বারান্দা থেকে আর কি, এটা টোপকে ঝাঁপ দেবো। বলছি আমি নেই, তোকে থাকতে হবে, আমি একা করবো না, যা হবে দুজনের হবে। খুবই ভালোবাসতো আমাকে, খুবই ভালোবাসতো, প্রচুর হেল্প করেছে। ও বই না দিলে তো আমি পড়তেও পারতাম না, সত্যি সত্যি। ও নিজের পড়া ছেড়ে আমাকে বই দিয়েছে, তা আমি পড়ে পাস করতে পেরেছি। ভীষণ, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার কাছে। তো আমি দুজনে প্রথম দিন তো কিছুতেই লাভ দেবে না, তেল ফেল মেখে দুজনে আমরা নিচে খানিকটা বালি করে রেখেছেন, সে কতটুকু, এটাও ওই পুরনো বাড়ি, উঁচু বাড়ি, ওইখান থেকে আমি মেপে দেখলাম প্রায় 20-22 ফুট উঁচু ওটা। তো ঝাঁপ দিতে হবে, ভয় তো করছে, খুবই ভয় করছে। প্রথম দিন ওকে ফার্স্টে ঠেলে দিয়েছি, ও পড়েছে, লেগে হচ্ছে একটু হাতে, কিন্তু বালিটার ওপর পড়েছে ঠিক করে, বাবারে বলেছে। ওই মেসের যিনি মালকিন মাসিমা, তিনি দৌড়েছেন, কি হয়েছে? আমি তখন ঝাঁপ দিয়ে দিয়েছি। একতরফা গালাগাল খাবো তো, কি হচ্ছে কি? না কিছু না। স্বপনে মুখটা বন্ধ করে রেখেছি, প্লিজ প্লিজ কিছু বলিস না, প্লিজ কিছু বলিস না। আমি ওষুধ নিয়ে আসছি, নিয়ে এসে প্রথম দিন ওইটার পরে ব্যথা কমানোর ওষুধ খেলাম। তারপরে স্বপন প্লিজ, দেখলি তো কিছু হবে না, একটু কায়দা করবো। এটা ঠেলে দিয়েছিলাম বলে বেকারে তোর হাতটা লেগেছে। বলছি কেন করবি? আমি ওই প্যারাটে নিয়ে লোকে ও বলেছেন এটা করতে হবে, ওরা বলবে। বলছি তোকে মুহূর্তে প্যারাটে নিয়ে যেতে কে বলেছে? দেখার পরে একটা গর্বের ব্যাপার, দিল্লিতে ওই রকম রাষ্ট্রপতির সামনে, প্রধানমন্ত্রীর সামনে ঝাঁপ দিতে পারবো, এটা একটা কম কথা নাকি? তো বলেন যে কলাইকুণ্ডতে ট্রেনিং হবে, কলাইকুণ্ডাতে আমাদের, এইটা যদি পাস করে যায় তো তারপরে দিল্লিতে আরডি প্যারেডে, রিপাবলিক ডে প্যারেডে যাবে। তো বললেন, বললো ঠিক আছে যা পারিস কর। আমার হাড়গোড় ভাঙলে কিন্তু আমার বাবাকে বলে দেবো তোর জন্য হয়েছে। তো রোজ আমরা এটা করতাম, আমাদের প্র্যাকটিস হয়ে গেল। তেল ফেল মেখে সিঁড়ি দিয়ে কেউ নামানি, বারান্দা দিয়ে ধূপ। তো বাড়ির যে মেসে থাকতাম তার মালকিন অনেককে বলেছে যে ছেলে দুটো সুস্থ ছিল, জানতাম পাগল হয়ে গেছে জানছে।
তো একদিন হয়েছে কি, স্নান করার আগে আগে স্টিলের ওই হকাররা আছে না, মাথায় নিয়ে ঘটি বাটি থালা সব নিয়ে সিনেমা এসছে। আমাদের দুটো ওই মুড়ি খাওয়ার বাটি লাগবে, তো আমরা স্টিলের বাটি, এই এখানে আসো, দেখছি বাটি আছে মাপের, বড় বড় বাটি দাঁড়া বলে তাড়াতাড়ি তেল ফেল মেখে বসেছে সেখানে, ঝাঁকাটা নামিয়েছে, আমরা দুজন তেল ফেল মেখে গামছাটা কোমরে বেঁধে সিঁড়ি দিয়ে দম করে লাভ দিয়েছে। যেই মাত্র লাভ দিয়েছি ওইটা দেখে আবার ঝাঁকাটা মাথায় নামিয়ে খুলে ফেলেছে, দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। কি হলো? বলেছি না না আমার বিক্রি নেই। ও তো ভেবেছে সত্যি পাগল, পয়সা করে দেবে না। আমি বলছি আরে ভাই আমরা কিনবো, টাকা নিয়ে এসছি। না না আপনাদের দেবো না। তখন আমি বলছি আমরা পাগল নেই, বিশ্বাস করে, এটা আমরা একটা অন্য কারণে প্র্যাকটিস করছি, ভয় পেও না, আমরা পাগল নই। অনেক কষ্ট বোঝানোর পরও বিক্রি করলো আমাদের জিনিসটা। যেটা বলার জন্য বলা, আলটিমেটলি আমি সিলেক্ট হলাম। বলেছিল আমি তো আগে থেকে প্র্যাকটিস করে নিয়েছি, অনেকে তো ওইখানে কেটে গেছে। ও বাবা এরকম করে দেখছে, আর ওরা করছে কি পেছন থেকে যারা ছিলেন, অদ্ভুত ব্যাপার, যেই এরকম করে কেউ দেখছে তার কলার ধরে টেনে নিচ্ছে সঙ্গে সঙ্গে, কারণ পড়ে মরবে তো, পড়ে মরবে তো ওইখানে। ফলে তাদের ঝাঁপ দিতেই দিচ্ছেন না, যারা এরকম করে দেখছে কোনো নেই, অ্যালাউ করেননি। দু একজন ঝাঁপ দিয়েছে এলো পাথারি, কিন্তু আমি তো একদম অসম্ভব ভালো প্র্যাকটিস, আমি নিমেষের মধ্যে ঝাঁপ দিয়ে বেরিয়ে গেলাম। আবার সিলেক্টেড হলাম, দুটো ছেলে, আমি এবং খড়গপুরের একটি ছেলে, দুটো ছেলে আমরা সিলেক্টেড হলাম। কলাইকুণ্ডায় যাবো ট্রেনিংয়ের জন্য, তার জন্য বিশাল প্রায় 12 দফা ওই বন্ডে সই করতে হবে বাবাকে, যে ওর মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো, ওইভাবে আর কি। বয়ানটা ওই রকম অনেকটা আর কি, মানে অন্য কেউ দায়ী থাকবে না, আমরা সব জেনে বুঝেই দিচ্ছি, মানে বিশাল রিস্ক তো, এত বড় ওপর থেকে জানতে করতে, সেই বন্ড সই করতে হবে। তা আমার বাবা এক্স মিলিটারি ম্যান, তিনি যে একদম শুরুতেই রেজিস্ট করছিলেন তা না, বলছেন আবার এইসব করছো তুমি পড়াশোনা ছেড়ে, তো সইটাই করবেন। সেই সময় আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ঢুকেছেন, তিনি বাবাকে খুব রেসপেক্ট করতেন। তিনি বললেন যে কি হয়েছে, আমার বাড়ির ডাকনাম বিলু। এই দেখুন না বিলু প্যারা ট্রেনিং এ সিলেক্টেড হয়েছে। কোথায়? বলে প্যারা ট্রেনিং এ। বাবা সে আবার কি? বলে হ্যাঁ ওই 12টা বন্ড সই করতে হবে আমাকে, ওর ওই সব দেখুন, উনি ইংরেজি পড়াতেন আমাদের, ওই দেখে টেকে বলে না না মাস্টার আপনি সব সই করতে যাবেন না। মানে আলটিমেটলি নিমেষের মধ্যে বাপি তো ওইগুলো ছিঁড়লেনি আমার বাবা। আর আমার হলো কি, এতদিন এই যে লাভ দিচ্ছিলাম না এইভাবে, ওই রিওয়াইন্ড হয় না, পুরোটা আমার মনে হলো যেন আমি নিচ থেকে আবার ওপরে উঠে এলাম আর কি। গোটাটা যেখানে ছিলাম ভালো ছিলাম, এই ছিলাম এতদিন ধরে এই প্র্যাকটিস করেছি, সে যে কি কষ্ট পেয়েছিলাম সে সময় সেটা বলে বোঝানো অপেক্ষা রাখে না। আমার আরডি প্যারেডে ঝাঁপ দেওয়া হলো না, সিলেক্টেড হয়েও আমি যেতে পারলাম না। দুজন সিলেক্টেড হয়েছিলাম, অবিভক্ত মেদিনীপুর থেকে দুজন, খড়গপুরের একজন আর আমি গাঁথির থেকে একজন। কিন্তু আমার পরিবারের বন্ড সার্টিফিকেট না দেওয়ার কারণে আমি দিতে পারিনি, সই না করে দেওয়ার কারণে আমি যেতে পারিনি। আচ্ছা, তো তুমি বললে যে তোমার ছেলে বাইরে থাকে, তুমি এখন তো নয় একা, আগে যখন ছেলের সাথে থাকতো তখন আমি একা নই, না মানে বলছি ছেলে নেই সেই হিসেবে আমি বলছি, তো ছেলে যখন ছিল অ্যাজ আ ফাদার, বা তুমি যেমন বলে শিক্ষক বন্ধুর সম্পর্ক তোমার ছাত্রদের সাথে, সেই রকমই অ্যাজ আ ফাদার কি তুমি সেরকমই বন্ধু নাকি স্ট্রিক্ট? আমার ছেলে স্কুলে পড়াকালীন আমাকে সবাই জানতো আমি ছেলের গাড়ি কাকু। আমি স্কুটার চালাতাম, ও পেছনে এরকম করে জাপটে ধরে বসে থাকতো, গাড়ি কাকু। তো সেরকম আমরা বরাবরই ওর মা এবং আমি দুজনেই ওর সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করেছি বরাবর। কখনো ওকে পড়াশুনো নিয়ে বাড়তি স্ট্রেসে পড়তে দিতাম না, এমনকি পরীক্ষার এখানে দোলমেলা, আর দোলমেলাটা এমন সময়, সেই সময় অ্যানুয়াল পরীক্ষা ওদের, এখন তো সময় পিছিয়ে এনেছে, কিন্তু দোলমেলা যে সময়টা হয় ওই মার্চ এপ্রিলেই হচ্ছে ওর অ্যানুয়াল পরীক্ষা। এবং আমি প্রতিবার দেখতাম ওর মন পড়ে আছে, ওখানে নাগরদোলা ঘুরছে, পুতুল নাচ হচ্ছে, বন্দুক ডুমডুম করে বেলুন ফাটানো, সব ওর পছন্দের জিনিস। তা আমি পড়া বন্ধ করি, বন্ধু হ্যাঁ চল ঘুরে আসি, পড়ছিস না তুমি দেখতে পাচ্ছি, বেকার বইয়ের দিকে তাকিয়ে বসে আছিস কেন, চ নিয়ে যেতাম, বন্দুক ফাটা নাগরদোলা ঘুরে নে, ওই করে সব করে বলতাম বাবু আলু কাবলিটা পরীক্ষা শেষ হওয়ার পর খাবি। ও
ওই চটপটা আর আলু কাবলি, ওটা ওর খাওয়ার খুব ইচ্ছে, ফুচকাও খাওয়ার খুব ইচ্ছে। ওইটা তুই পরীক্ষার শেষ দিন তুই যতটা খাবি খাওয়াবো, ওইটা এখন খাস না, বাড়িতে গেলে তুইও বকুড়ি খাবি আমিও বকুড়ি খাবো, বাকি অসুবিধে নেই করে নে। ওই যে করে আনতাম, তারপরে ওই যে পড়তে বসতো, আমাদের আর বাড়তি তাকাতে হতো না, ও নিজে তাগিদে করতো। এই জায়গাটা মানে এই বন্ধু হিসেবে মেশার জায়গাটা আমরা করতে পেরেছিলাম বলে আমাদের ঠকতে হয়নি, এটুকু বলতে পারি। আমাদের কখনো ঠকতে হয়নি। আমরা বরং ও পরীক্ষা দিয়ে আসার পর প্রশ্ন লুকিয়ে রেখে দিতাম যে বাড়িতে কোনো আলোচনা হবে না, তুমি পরের দিন একটা ভাবো। এখন দেখি না, দেখবে তুমি অনেক মাকে বাবাকে ওই স্কুল গেটেই সেকেন্ড টাইম পরীক্ষা আর সকালেই পড়িয়েছিল ধাই করে এক থাপ্পড়। আমি দেখ মাকে বলেই হচ্ছিলাম, আমি কি করছেন আপনি, একই পরীক্ষাও কবার দেবে, অলরেডি দিয়ে এলো, তারপরে আপনি গেটে আবার পরীক্ষা নিচ্ছেন। নেহাত আমার মুখের উপর কিছু বলেনি, জানে যে আমি পাশেই কলেজে পড়াই, সেই জন্য না স্যার ঠিক আছে বলে বেরিয়ে গেল। কিন্তু আমার মনে হলো না উনি ব্যাপারটা থেকে শিক্ষা নিলেন বলে। আমরা এটা আমাদের বাড়ির ছেলের ক্ষেত্রে করতে দিইনি কখনো, এটা আমার ক্রেডিট না। আমরা দুজনেই শিক্ষক, আমি আমার স্ত্রী, আমরা এটা খুব মাইনিউটলি ফলো করতাম যে কখনো যেন কোনো বাড়তি স্ট্রেসের মধ্যে না পড়ে। ও বলে আমি আসলে দেখে ভয় পাই, আমি মেডিকেল জয়েন্ট দেবো না। আমি দিয়ে তুই না যা, বলো না না তোমাদের আমি চিনি, জোর করে আমি দিলে পাবো আর তোমরা জোর করে আমার ডাক্তারি পড়াবে। হলো না, ওদের দুই অভিন্ন হৃদয় বন্ধু, একজন মেডিকেল জয়েন্ট দিল, ইঞ্জিনিয়ারিং দিল না, একজন ইঞ্জিনিয়ারিং দিল, মেডিকেল জয়েন্ট দিল না। দুজনেই ভালো র্যাঙ্ক করে, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং চলে গেল, একজন রেডিওলজিতে ডিএম করে এখন প্র্যাকটিস করছে। ভালো, এটাই আমরা জোর করি। ও পড়েছে, মানে বায়োলজি পড়েছে, বই কেনা হয়েছে, সব করা হয়েছে। হঠাৎ অল অন এ সাডেন আমি ফোন পেলাম ওর মায়ের কাছ থেকে যে ও বায়োলজি পড়বে না। বলছে কেন? না নয়, বায়োলজি পড়লে যদি মেডিকেল জয়েন্টে পড়তে বসতে হয় সেই জন্য এখন থেকেই চ্যাপ্টার ক্লোজ করে দিতে। কি নেবে? বলে স্ট্যাটিস্টিক্স। আমাকে পরদিন ওর স্কুলে দৌড়তে হলো, স্যার ও তো বায়োলজি ছেড়ে দেবে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, স্যার বায়োলজি ছেড়ে দেবে বলছে। এই সর্বনাশ, তো আবার কারেকশন করতে হবে। স্যার এটা একটু দেখুন, ও স্ট্যাটিস্টিক্স নেবে বলছে, এই করবেন। ঠিক আছে, শিক্ষকরাও খুব হেল্প করেছেন, খুবই ভালোবাসতেন ওকে। ফলে এটা নিয়ে সমস্যা হয় আমাদের। এই পেরেন্টিং এর ব্যাপারটা, যেটা একটা বন্ধু মানে ছেলের সাথেও বন্ধু, তো টক্সিক পেরেন্টিং এখন শব্দটা শুনেছো? এটা নিয়ে কি বলবে? এমনি টক্সিক পেরেন্টিং বলতে মানে ছেলে মেয়ে যদি টক্সিক হয়ে যায় তাদেরকে মেন লাইনে ফিরিয়ে আনার জায়গাটা বলতে না। টক্সিক পেরেন্টিং যেটা বলছে সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের ওপর মানে জোর করে প্রেসার দিয়ে কিছু করানো বা একদম মানে নেগলেক্ট করা তাদেরকে, এই সমস্তটা কিছু নিয়ে টক্সিক পেরেন্টিং। আমি একটু ভাবছি যে অন্য দিকটা ভাবলাম, না এটা মানে প্যারেন্টসটাই টক্সিক। দেখো এটা এই পজিটিভনেস এমনিতে থাকে, বাবার তার সন্তানের উপর খানিকটা এই পজিটিভনেস থাকে, কিন্তু আমি বারবার যেটা বলার চেষ্টা করি যে এই পজিটিভনেস থেকে যদি ওই বাড়তি চাপ দিয়ে এতে হিতে বিপরীত হতে পারে, হচ্ছেও অনেক ক্ষেত্রে। ও যা পছন্দ করে না আমি তাকে দিয়ে জোর করে ওইটা করাবো, এটা হয় না। ও যে স্ট্রিম পড়তে চাইছে না, আমি তাকে জোর করে যদি সেই স্ট্রিমে ঢুকিয়ে দিই, আমি যদি ছেলেকে এখন ভাবি যে জোর করে যদি মেডিকেলে ঢোকাতাম, হয়তো ইঞ্জিনিয়ারিং ওর পছন্দের জায়গায় যেভাবে আমি ফিডব্যাক পেলাম সে ফিডব্যাক পেতাম না। এটা তুমি বোধহয় টক্সিক প্যারেন্টিং বলতে এইটাই, জোর করে চাপিয়ে এটা ঠিক না। এমন অনেক এখন শোনা যাচ্ছে যে মানে হয়তো সে কোনো একটা কাজ করেছে, সামহাউ সে সাকসেস হয়নি, বা তার জন্য বাড়িতে মেন্টাল প্রেসারটাও প্রচুর দেওয়া হয়। এইগুলো এই জায়গাটা বরং তো আমি বলবো কোনো কাজ করতে গিয়ে ও ঝুঁকি নিয়ে করতে গিয়ে হয়তো সাকসেস পায়নি, তখন সবার প্রথম বাড়ির মানুষদের নিয়ে ওর পাশে থাকা দরকার, সব জেনে শুনেই থাকা দরকার। চিন্তা কি আছে, আবার চেষ্টা করে দেখ। কত মানুষ তো এইভাবে আবার চেষ্টা করে দেখ, বাড়ির মানুষগুলোর কাছ থেকে শোনার পর বাড়তি উৎসাহ নিয়ে আবার নেমেছে। এই জায়গাটা আমার মনে হয় বিশেষ করে পেরেন্টদের তো সতর্ক থাকা উচিত যে ওরাই পারে এই অসহায় অবস্থা থেকে তুলে আনার। তখন কি টাস্ক, তখন হচ্ছে এই গাড্ডায় পড়ে যাওয়া বাড়ির মানুষটাকে তুলে আনা, তাকে আবার মেন লাইনে হয়তো তাকে অন্য লাইনে দিতে চাইছেন তারা, সেটা দেওয়ার জন্য তাকে আগে মোটিভেট করা দরকার যে তোমার কোনো নষ্ট হয়নি কিছু, দেখো তোমার এতটা জায়গা আছে। এই যে জায়গাটা, এই যে ছেলেটি চ্যাম্পিয়ন হলো দাবায়, হ্যাঁ এই কদিন আগে মুকেশ, এখন এই প্রথম দিন হেরে যাওয়ার পর বিশ্বনাথন আনন্দ
ওকে লিফটের মধ্যে একটাই কথা বলেছে, এখনো তোমার 13টা গেম বাকি, ফরগেট অ্যাবাউট টুডেস গেম। ও বারবার বলছে যে ভিসি স্যার যেটা শিখিয়েছেন সেটাই আমার কাছে টনিক হয়ে গেছে, এইটা দরকার। আমি যদি উল্টে তাকে ওই লিফটের মধ্যে হেরে গেলেই তুই এই শেখালাম আর এই করলি এই করলাম, পরের দিনও হারতো, তারপরের দিনও হারতো, আর চ্যাম্পিয়ন হতে হতো না। সাপোর্টটা দরকার তো ভীষণভাবে ভীষণভাবে। আচ্ছা, তো সব কিছু হলো, শহর থেকে আবার একবার গ্রামে ফিরে যাই। এই যে তুমি যা কাজ করো তাতে করে তোমাকে গ্রামে আবার বারবার অনেক কাজের ক্ষেত্রে ফিরে যেতে হয়। তোমার ছোটবেলাও গ্রামে কেটেছে, তো এখন গ্রামে যাওয়া, ছোটবেলা গ্রামে কাটা, তোমার কোথাও গিয়ে কি মনে হয় যে গ্রাম তোমাকে ছাড়তে পারে না বা তুমিও গ্রামকে ছাড়তে পারো না? চাই না তো, আমি চাই না তো, এখনো সুযোগ পেলে আমি গ্রামে গিয়ে বেশি দিন থাকি। ও আলাদা একটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। এই যে শীতের ছুটিতে যাবো 2 দিন, খেজুরের রস পাবো টাটকা। এখানে তো যেটা বিক্রি হয় ওটা তাড়ি, ওটা খেজুরের রস না, ওখানে একদম টাটকা পাবো, একদম বাড়ির মানুষের তৈরি পিঠের গন্ধ পাবো, পুলি পিঠের স্বাদ পাবো। কোথেকে পাবো এই জিনিস? ভ্যারাইটি শাক পুকুর পাড়ে হয়েছে, আমাদের পুকুর আছে, সেখান থেকে তুলে এনে সেগুলোর খাওয়া, পুকুরের মাছ ধরে খাওয়া। মানে খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার ভালো ইন্টারেস্ট আছে? রান্না করতেই দেবে, রান্নাঘরেই ঢুকতে দেয় না, এই একটা আমার আফসোস। কখনো ইচ্ছা হয়নি রান্না খুব করতে? ইচ্ছে হয়েছে, ভালো মন্দ রেঁধে খাওয়াই ওকে, ওর বরাবর আমাকে খাওয়াবে কেন, উল্টোটা হোক, কিন্তু রান্নাঘরে ঢুকতে গেলেই তো মুশকিল, পারমিশন নেই, স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওটা আমার কাছে নিষিদ্ধ এরিয়া হয়ে আছে, ফলে আমি কিছু পারিনি, আমি চাইলেও শিখতে পারি না, আমার অসুবিধে। বাড়িতে গেলে আনন্দটা আছে, আর সবচেয়ে বড় কথা ছোটবেলার বন্ধুরা আছে, তাদের ফিরে পাওয়ার আনন্দটা। এক এক করে বন্ধুরা বিদায় নিচ্ছে। এই কদিন আগে একজন বন্ধু বিদায় নিল, দীর্ঘদিন ফুটবল খেলেছি ওর সাথে, এখন এইগুলো খুব মনে হচ্ছে যে একবার ঘুরে আসি, নাহলে আফসোস হবে, এই রে অনেকদিন দেখিনি, তাকে চলে গেল। এখন আমাদের তো এখন হচ্ছে টাটা করবার সময়, একদম না, একদম না। ফলে হুট করে চলে গেলে না কেউ খুব কষ্ট হয়, চলে গেল, কতদিন খেলেছি, এখন এই কদিন আগে চলে গেল। গোলকিপিং করতো, আমরা লিখলাম ওর ডেড বডির ছবিটা পাঠিয়েছে, আমি তার নিচে লিখলাম খেলা শেষ। এখন তো আমাদের আজকে খেলা হবে কিন্তু আমাদের খেলার টিমের ওই ছিল মেন ইন্সপিরেশন, কারণ গোল আগলে দাঁড়িয়ে থাকতো, একদম যে যাবে পুরো লম্বা পা তুলে তাকে এমন ভয় দেখাতো, জীবনে ওর কাছে যেত না বাড়তি চার্জ করার জন্য। তো চলে গেল, শরীর খারাপ, একই বাঙ্কিয়াল পেশেন্ট ছিল, মারা গেল। মনটা এত খারাপ হলো, ওর ওই ডেড বডির ছবিটা নিচে আমি দিলাম খেলা শেষ। তোমাকে এখানে না রান্না করতে দেয় না তো, দেশের বাড়িতে যখন যাও, এখন তো যাও বললেই, সেখানে দেশের বাড়িতে তো আমি খানিকটা মস্তান, তো ওখানে সবকিছু করতে পারি। ওখানে কি রান্না করেছো? করে ডুবিয়েছি তো, আর ডুবানোর কারণে আমার ক্রেডিবিলিটি এতটা তলানিতে ঠেকেছে, রান্না করবো বললে সব তেড়ে আছে আমার দিকে। একবার আমি একটা কি ভূত চাপলো কোথায় দেখেছিলাম, চিকেন ভর্তা তৈরি করবো আমি, একদম আমি বললাম কোনো তেল ফেল দেবো না, পুরো বাটার দিয়ে চিকেন রান্না করবো, সব করবো, সমস্ত কিছু করবো, করেছি একদম প্রফেশনাল অ্যাটিটিউডে করলাম সবটা। কিন্তু করার মধ্যে কখন যে আমি ওই অল্প একটু চিনি দেওয়ার জায়গায় একদম বিশুদ্ধ ঝালের লঙ্কা গুঁড়ো একটা পুরোটা ঢেলে দিয়েছি, এবং ঢেলে দিয়েছি এতটাই যে সেটা শরীর খারাপ করার পক্ষে যথেষ্ট। এবারে আমি তো বাড়িতে একটু সবাই মানে টানে, প্রথম খাচ্ছে বলছে বাহ বেশ ভালো, দেখতে ভালো হয়েছে, তারপরে প্রত্যেকে করছে, তারপরে প্রত্যেকে গুড় খুঁজছে। আমাদের গ্রামের দিকে যখনই ঝাল লাগে গুড়ের জার নিয়ে গুড় বার করে খায়, চিনিতে আর হচ্ছে না, তখন প্রত্যেকে গুড় খাচ্ছে, পাগলের অবস্থা সবার। সে যা অবস্থা, যা গালাগাল খেলাম আমি, মানে একদম আমার ছেলে মেয়েগুলোর কাছ থেকে, যে তুমি কাকু যা বানিয়েছো ঠিক যা করেছো, তুমি আর রান্নায় যেও না, সাহায্য করে রিকোয়েস্ট। তারপরে বোধহয় আমি ওই বড় জোর ওই ফুলকপির পকোড়া বা আলুরি এইগুলো বানানোর জন্য পারমিশন পাই, এর বাইরে কিছু না। মশলাপাতি দিতে হবে এমন কিছুতে ওরা ধরে নিয়েছে যে আমি ব্যালেন্স গোলমাল করবোই, এবং ওদের 12টা বাজিয়ে দেবো খাওয়ার, সেই জন্য আমি ভালো পারি, আমি বারবার বলছি ভালো পারি, ওরা বিশ্বাস করে না এইটা। কিন্তু আমি এখনো চা বানিয়ে খাওয়াই, এই যে বাইরে যাই আমি চা বানিয়ে, রান্না হলো না, ওইটা অনেকে বলে যে ওটা রান্না না, কিন্তু সবাই বলে ভালো চা বানিয়েছিস, কিন্তু বলে যে এটা রান্না না।
ইস্ট বেঙ্গল না মোহনবাগান? ইস্ট বেঙ্গল, আমি সদস্য ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য আমি। তাও তো তোমাদের কাপ আসে না। না, ওই এই বছরটা একটু খারাপ যাচ্ছে, একটু এই সময়টা। আবার ভালো খেলছি আইএসএল-এর ভালো জায়গায় আসবো। আমার ডার্বিতে আবার কবে কাপ পাবে মনে হয়? এই আমি সব ভবিষ্যৎ দ্রষ্টা নেই, ভালো খেলা দরকার। আমি মাঠে যেতাম, আগে রেগুলার মাঠে যেতাম, ইস্টবেঙ্গল মাঠে যেতাম। এখন মাঠে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু মেম্বার এখনো ভালো খেলা দেখতে যাওয়ার ইচ্ছে হয় না, সুযোগ হয় না। আচ্ছা, অ্যাজ আ ক্যাপ্টেন সৌরভ না ধোনি? ধোনি ক্যাপ্টেন অনেক ঠান্ডা মাথার, অনেকটা ছড়িয়ে ভাবতে পারে, এবং ধোনির মধ্যে যেটা সব থেকে বড় গুণ, ধোনি নিজেকে করার জায়গায় না নিয়ে ও সকলকে অ্যাকোমোডেট করার জায়গায় যেতে, মানে ট্রু লিডার, একজন লিডারের যা হওয়া উচিত। ফলে অনেক প্লেয়ার দেখবে তুমি ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হ্যাঁ, যুবরাজ বা এরকম একজন দুজন সৌরভের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু টিম লিডার হিসেবে ধোনির বিকল্প নেই। আমি তো বলবো যে অসম্ভব ভালো। কপিল দেবের পর গোটা টিমকে এরকম সংহত করা, ইন্ডিয়া টিমকে, আমি তো ধোনির বিকল্প দেখিনি এখন পর্যন্ত নেই। আমি যারা ধোনির পরেও ক্যাপ্টেন হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি ডিউ অনার দিয়ে বলছি, ধোনি আনপ্যারালাল। আচ্ছা, ইংলিশ প্রিমিয়ার লিগ না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? কার সঙ্গে কার তুলনা? আমার ম্যানচেস্টার সিটি আমার পছন্দের দল। আমার বাড়িতে যিনি আছেন আমার পার্টনার, তিনি আবার আর্সেনালের ভক্ত। আমার পুত্র আবার নিউক্যাসেলের ভক্ত। ও নিউক্যাসেল ক্লাবেও পর্যন্ত গেছে ইংল্যান্ডের একটা কাজে গিয়ে। এখন আমাদের বাড়িতেই 3টে দল। আমার পুত্রের বন্ধু একজন লিভারপুলের ভক্ত, এবারে সে 1 নম্বরে আছে এখন পর্যন্ত ইপিএল-এ। আমাদের মধ্যে রেগুলার ইপিএল নিয়ে আলোচনা হয়, আমরা খেলাও দেখি। আজ রাত 10টায় ডার্বি আছে, ইপিএল-এর ডার্বি বোঝো, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি। আজকেই রাত 10টায় ডার্বি আছে, আমরা দেখবো, সব কাজ ফেলে তো ওইটা দেখবো। ওই জায়গায় নো কম্প্রোমাইজ। ইপিএল আইএসএল-এর খেলার সঙ্গে ওইটাকে তুলনা করবো না, ওটা একটা অন্য পেশাদারি মাত্রা। আইএসএল ওই জায়গায়, আইপিএল বলতে পারো খানিকটা একটা পেশাদারিত্বের জায়গায় এসছে, অনেক ইনস্পাইট অফ মানে হিউজ লিমিটেশনস, বহু অপকর্ম হয় আইপিএলকে ঘিরে, কিন্তু আইপিএল এখন একটা জায়গায় এসছে, এটা ঘটনা। আইপিএল দেখতে ভালো লাগে, নো ডাউট, কিন্তু সেখানেও আমি বলবো ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনাই চলে না। কার দুটো তুলনা করবো না, কারণ ক্রিকেট না বাড়িতে বসে দেখলে ভালো লাগে, ফুটবলটা মাঠে ক্যামেরা দৌড়তেই পারে না। ওই প্লেয়ারের সঙ্গে ক্যামেরা দৌড়বে কি, মাঠের উত্তেজনাটা অন্য। ক্রিকেটে বোঝা যায় না, বলটা পুট করে বেরিয়ে গেলে তো। বাড়িতে বসলে যেমন স্লো মোশনে বারবার দেখাচ্ছে, বুঝতে পারছি কোন দিকে দিয়ে গেছে, গ্যালারিতে উত্তেজনা থাকে, কিন্তু ওইটা বোঝা যায় না, ফলে দুটো তুলনা হয় না। আচ্ছা, ফিডিং ইয়োরসেলফ অর ফিডিং আদার্স? Obviously feeding others. Obviously, in true sense, in all respect, feeding others. And yeah, this is my motto, feeding others. যদি তার মধ্যে আমি স্যাটিসফাইড হই, তখন আমি নিজের ফিড করার ব্যাপারটা ভাবার জায়গায় যেতে পারি। বাট ফিডিং আদার্স ইজ টপ মোস্ট প্রায়োরিটি। আজকে তো আমরা রোববার দিনে বসেছি, তো অ্যাজ এ সানডে ব্রেকফাস্ট লুচি, ছোলার ডাল, দার্জিলিং টি নাকি ধোসা, মেদুবড়া, কফি? সত্যি কথা বলবো, আজকে রাধা বল্লভী খেয়েছি, এখান থেকে এনেছি, দোকান থেকে খেয়েছি। তবে সাধারণভাবে আমি মেদিনীপুরের ছেলে, সত্যি কথা বলছি, আমি মুড়ি চিড়েটা বেশি ভক্ত, খাইও বেশিরভাগ দিন। তোমরা কি জেনুইনলি ওই মুড়ি সবসময় খেতে পারো? একদম। মুড়ি মাংস দিয়ে মেখে খাওয়ার ব্যাপার আছে? মুড়ি মাংস দিয়ে মেদিনীপুরে তো সব আছে। মুড়ি মাংস দিয়ে খাও তোমরা? মেদিনীপুরে শুধু না, হুগলিতেও মুড়ি মাছের টক মাখিয়ে খায়। আমার এক অধ্যাপক বন্ধু আরামবাগ কলেজে ছিলেন, তার সঙ্গে যখন মিটিংয়ে দেখা হতো দেখি উনি আসছেন, সকাল থেকে বেরিয়ে এসছেন, ওই টিফিন ক্যারিয়ার করে মুড়ি এনেছেন, আর একটা ছোট বাটিতে করে মোরলা মাছের টক এনেছেন। ওই মুড়ির মধ্যে মোরলা মাছের টকটা ডাললেন, ভালো করে মাখালেন, গাপ গাপ করে খেলেন। এখন অনেকের ওটা দেখে সহ্য হবে না, কিন্তু এটা আছে। 24 পরগনা মুড়িতে জল দিয়ে খায়, আমরা সবসময় জল দিয়ে খাই না। 24 পরগনা মুড়িতে জল দিয়ে ভালো করে নিংড়ে ওই যে মুড়ির যে এটা বেরোয়, খাকা বলে যেটাকে, সেটা চিনি দিয়ে মিশিয়ে খান ওরা, তাদের ওখানকার প্র্যাকটিস এটা। আমাদের ওখানে মুড়িতে আলুর দম, ঘুগনি, মাংস, চানাচুর, ছোলা, মানে এক বাটি মুড়িতে টোটাল যা আদার পড়তো, সব মিলিয়ে ব্যাপারটা বিশাল। আর সে যা খেতে মজা, সে তো তুলনাহীন আমাদের মেদিনীপুরে খায়। মানে সাধারণভাবে যদি তুমি মুড়ি মাখিয়ে না
আচ্ছা তেল দিয়ে মাখি, একটা লঙ্কা দাও আর একটা পেঁয়াজ দাও, আমি না এই এত বড় এক বাটি বড়ি খেয়ে তোমার সামনে একদম সেটা পাই না সবসময় এখানে। আর এখন তো বয়সের কারণে রেস্ট্রিকশন আছে, কিন্তু ওই আজকে একটু সুযোগ হয়েছিল, রাধা বল্লভী খেয়েছে। সবার রোজ দিন এই লুচি ছোলার ডাল পাওয়ার সুযোগ হয় না বাপু, সত্যি কথা বলছি। ওই মুড়ি খাই, এ খাই, আর বাড়িতে সুজি টুজি বানাই মাঝে মধ্যে, ওইগুলো খাই। আগে চাউমিন খেতাম, এখন চাউমিন খাওয়াটা, ছেলে নেই, চাউমিন খাওয়া বন্ধ হয়ে গেছে। ছেলে এলে মাঝে মধ্যে চাউমিন শেয়ার করি এইটুকু। আচ্ছা তাহলে শেষ করছি যে এই যে তোমার আর আমার একটা ইন্টারভিউ সেশন হলো, এরকম ইন্টারভিউ তুমি যদি দেখো, এরকম জড়ি যদি দেয়া হয়, তোমাকে আমি 5টা অপশন দিচ্ছি, তাদের মধ্যে তুমি কাদেরটা দেখতে চাইবে? অবশ্যই তাতে আমি নেই, তুমিও নেই। নাসিরুদ্দিন শাহ নানা পাটেকার, অমিতাভ বচ্চন আমির খান, শাহরুখ খান কপিল শর্মা, রেখা তাবু, এআর রহমান সোনু নিগম। এআর রহমান সোনু নিগম। আমি প্রথম সুযোগ পেলে দেখবো নাসির সাহেবের সঙ্গে নানা পাটেকরেরটা, আর দ্বিতীয় সুযোগ পেলে আমি দেখবো অবশ্যই শেষেরটা রহমানের সঙ্গে সোনু নিগমের। বাকিগুলো আমি সুযোগ পেলেও দেখবো না। সুযোগ পেলেও দেখবে না? অমিতাভ বচ্চন তো তোমার খুব প্রিয় শুনেছি। প্রিয়, কিন্তু অমিতাভ বচ্চন কার ইন্টারভিউ? আমির খান। যদি ওই ধরনের এটা ভাইস ভার্সাও হতে পারে, মানে এমন নয় যে যদি আমির খান অমিতাভ বচ্চনের নেন আমি দেখবো অবশ্যই। কারণ আমির খান মাঝে মধ্যে কিছু ক্রিয়েটিভ কাজ করে, সত্যমেব জয়তে করবার সময় দেখেছিলাম বেশ কিছু ক্রিয়েটিভ কাজ করেছিলাম, ওর ভাবনার ঢংটা আলাদা, সেটা যদি করে আমি দেখবো। আর নাহলে এমনি ভালো লাগে, খারাপ না। আমির খান এসেছিলেন ওই কোন বানেগা করোড়পতি অমিতাভ বচ্চনের একটা এপিসোডে, সেটা খারাপ লাগেনি দেখতে। আমি তো এটা দেখার জন্য বাড়তি তাগিদ আমার নেই, কিন্তু এই দুটোর জন্য বাড়তি তাগিদ আমি দরকার খুঁজে পেতে বার করবো। যদি এআর রহমানের সঙ্গে সোনু নিগমের কথোপকথন হয়, অবশ্যই আমার এই মুহূর্তে এআর রহমান তো লেজেন্ডারি ফিগার, সোনু নিগমকে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। এত এক্সপেরিমেন্ট করতে পারে, এটার জন্যই আমার ভালো লাগে ছেলেটিকে। আর মালুর ছেলে বলা যাবে না, মানুষ এখন যথেষ্ট বড় হয়ে গেছেন। আর এই দুজন আমার কাছে একটা আইডল বলতে গেলে সিনেমা। নাসিরুদ্দিন শাহ আর নানা পাটেকার আমার দুই অতি প্রিয় পছন্দের মানুষ, অভিনেতা। এদের ইন্টারভিউ সুযোগ পেলে, এবং এখন নানা পাটেকারের একটা সিনেমা তৈরি হচ্ছে বনবাস, বোধহয় আজকালের মধ্যে রিলিজ করবে, প্রিমিয়ার শো হয়েছে অলরেডি, কমার্শিয়াল রিলিজ করবে। আমি খুঁজছি, সুযোগ পেলেই দেখবো। কারণ এই মানুষের অভিনয়গুলো দেখা উচিত, এই সময়ের এই জেনারেশনের ছেলে মেয়েদেরও দেখা উচিত। এমনি মানুষটি তার দৈনন্দিন জীবনেও একটা অন্য দর্শনে বিশ্বাস করেন, সব মানুষের সঙ্গে থাকার জায়গাটা, নিজেকে সেলিব্রিটি বানাননি, অভিনয়টাও করেন সেইভাবে, খুব মাটির সঙ্গে মিশে, মাটির গন্ধ পাওয়া যায় অভিনয় দেখে। নাসিরুদ্দিন শাহ তো মাস্টারপিস, তো আমার বলাটাই আস্পর্ধ বলা যেতে পারে সেই অর্থে। চেষ্টা করবো আবার কখনো আসার, তোমার কাছে আরো যা যা গল্প শুনতে বাকি রয়ে গেল সেইগুলো শেষ করা। তো শেষে তুমি যদি দর্শকদের কিছু বলো। আমি একটাই কথা বলবো, ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, মনোরা যাতে ভালো থাকে সে ব্যাপারটাও একটু নজর দিন। চারপাশের সমাজে এই সময় যা কিছু ঘটছে সবটা ঠিক না। আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে, আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে অস্থিরতা তৈরি হয়েছে, এবং আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় যা চলছে সব কিছু, এটা মেনে নিয়ে যদি প্রতিক্রিয়াহীন হয়ে থাকি, তাহলে ওই বেঁচে মরে থাকার মতো ব্যাপারটা, এটার থেকে বেরিয়ে আসি আমরা সবাই। কারণ আমাদের এই যে আমার সাক্ষাৎকার নিল, ওদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর সমাজ দেওয়ার দায়িত্বটা আমরা এড়িয়ে যেতে পারি না। ফলে আমরা যদি প্রতিক্রিয়াহীন হয়ে থাকি, এই সময় আমাদের ক্ষমা করবে না, এই প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা প্রতিক্রিয়া জানালে এরা মোটিভেটেড হবে, ভালো কিছু করবার তাগিদ তৈরি করবে। আমরা হতাশ এই জায়গাটা কম বলে বরং আশার জায়গা খুঁজিয়ে আসুন, যাতে করে এরাও পথ খোঁজার একটা তাগিদ বোধ করে যে না, এত সবের মধ্যেও ভালো কিছুর জন্য লড়াই করা যায়। এটাই আপনাদের কাছে নমস্কার আপনাদের সবাইকে।